আপু কাইন্ডলি শুরু করুন। সম্মানিত অতিথি ও দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগত জানাই ফোকাল পয়েন্টের 112তম পর্বে। আপনারা জানেন আমাদের একটি বিশেষ সিরিজ চলছে, যার নাম রাষ্ট্র মেরামতের 31 দফা। এই বিশেষ সিরিজের সপ্তম পর্বে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। দর্শক, আমাদের সমাজে বৈষম্য, দুর্নীতি এবং অব্যবস্থাপনার মতো সমস্যা দীর্ঘদিন ধরে প্রচলিত। তবে এসব সমস্যার সমাধানে যদি কেন্দ্রীয় পরিকল্পনা ও স্থানীয় বাস্তবায়ন একীভূত করা যায়, আমরা বিশ্বাস করি তখন একটি কার্যকর পরিবর্তন সম্ভব। বিএনপির ঘোষিত 31 দফা পরিকল্পনা কেবল জাতীয় সমস্যার সমাধানের উদ্দেশ্যে নয়, বরং স্থানীয় সমস্যা চিহ্নিত করে সুনির্দিষ্ট সমাধান খোঁজার একটি প্রচেষ্টা। আজকের আলোচনা আমরা জানব নারায়ণগঞ্জ মহানগরে কিভাবে 31 দফা পরিকল্পনা এসব সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে। আমাদের সম্মানিত অতিথিদের কাছ থেকে স্থানীয় চ্যালেঞ্জ এবং সমাধানের বাস্তবমুখী দিকগুলো নিয়ে আজকে আমরা আলোচনা শুনবো। আজকের আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত আছেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, আহ্বায়ক, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি; অ্যাডভোকেট আবুল হাসান, সদস্য সচিব পাটচক্র জিয়া স্মৃতি পাঠাগার; মোহাম্মদ আনোয়ার হোসেন আনু, যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি; এবং অ্যাডভোকেট শামসুন নূর বাঁধন, সহ প্রচার সম্পাদক, নারায়ণগঞ্জ আইনজীবী ফোরাম। আমাদের অতিথিদের আজকে আমরা ধন্যবাদ এবং স্বাগত জানাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আলোচনা শুরু করার আগে আমাদের দর্শকদের জানিয়ে দিই, বিএনপি মিডিয়া সেলের পেজ থেকে ফেসবুকে এই টক শোটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, মতামত থাকে, যে আমাদের অতিথিদের কাছে আপনারা পৌঁছে দিতে চান, কমেন্ট বক্সে দয়া করে কমেন্ট করবেন। আমরা আমাদের অতিথিদের কাছে সেই মতামত এবং সে প্রশ্ন তুলে ধরব। আলোচনা শুরুতে প্রথমে আমি চলে যেতে চাই অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের কাছে। আমি 31 দফার আলোকেই জানতে চাই। আমরা জানি যে নারায়ণগঞ্জে বেশ কিছু শিল্প রয়েছে এবং আমরা শিল্প সমৃদ্ধ একটি নগরী হিসেবেই নারায়ণগঞ্জকে জেনে থাকি। আমি আপনার কাছ থেকে জানতে চাই যে আর কোন কোন শিল্পের জন্য নারায়ণগঞ্জকে এই মুহূর্তে উপযোগী বলে মনে হয়, আমরা যদি ভবিষ্যতের দিকে তাকাই, এবং স্থানীয় সম্পদ, জনশক্তি ও অবকাঠামোর ভিত্তিতে টেকসই শিল্পায়নের জন্য আপনার পরিকল্পনা কি? ধন্যবাদ। আপনার মাধ্যমে বিএনপি মিডিয়া সেলের সকল দর্শক শ্রোতা এবং আজকে যারা এখানে পার্টিসিপেন্ট আছেন সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আপনারা জানেন যে নারায়ণগঞ্জ প্রাচ্যের ডান্ডি হিসাবে পরিচিত একটি অত্যন্ত পুরাতন শহর, ব্যবসা বাণিজ্য সমৃদ্ধ একটি শহর। এই শহরটি বহু পূর্বে ব্রিটিশ আমলে ব্যবসা বাণিজ্যের সমৃদ্ধি লাভ করে এবং এই ব্যবসা বাণিজ্যের কারণেই সারা পৃথিবীব্যাপী এই নারায়ণগঞ্জের সুনাম রয়েছে। আপনারা জানেন যে নারায়ণগঞ্জ পাট শিল্পে পাটের জন্য নারায়ণগঞ্জ একসময় খুবই বিখ্যাত ছিল। এই নারায়ণগঞ্জে বিভিন্ন দেশের প্রতিনিধিরা নারায়ণগঞ্জ থেকে পাট শিল্প গড়ে উঠেছিল এবং নারায়ণগঞ্জ পাট শিল্পের জন্য একটি বিখ্যাত শহর হিসাবে সারা পৃথিবীতে সুনাম অর্জন করেছিল। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে নারায়ণগঞ্জ পাট শিল্পের অবস্থান অনেক ক্ষেত্রে সংকুচিত হয়ে আসলেও এখনো পাট শিল্প নারায়ণগঞ্জে এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি সমৃদ্ধশালী রয়েছে। তো আপনারা জানেন যে নারায়ণগঞ্জে আদমজি জুট মিল থেকে শুরু করে নারায়ণগঞ্জে অনেকগুলো বড় বড় জুট মিল ছিল নারায়ণগঞ্জে। এখন বর্তমান এই যুগে নারায়ণগঞ্জ সহ বাংলাদেশ যে এই শিল্পটি সারা পৃথিবীব্যাপী আপনার সমৃদ্ধি লাভ করেছে সেটা হলো যে গার্মেন্টস শিল্প। সেই গার্মেন্টস শিল্পের মধ্যে বাংলাদেশে একটা সাইট নারায়ণগঞ্জে সবচেয়ে বেশি বিপণন এবং উৎপাদন হয়ে থাকে, সেটা হলো নিট শিল্প। সেই নিট শিল্পটা নারায়ণগঞ্জে সবচেয়ে বেশি উৎপাদিত হয়। আমরা জানি যে নারায়ণগঞ্জে বড় বড় প্রায় 237টি নিট শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এই শিল্প প্রতিষ্ঠানগুলি সম্পূর্ণ 100% রপ্তানিমুখী একটি শিল্প। এই শিল্পগুলি ছাড়াও নারায়ণগঞ্জে আপনার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে সমৃদ্ধ। আপনারা দেখেছেন যে নারায়ণগঞ্জের এই শিল্পগুলিকে
ব্যাকআপ দেওয়ার জন্য আরো অনেক সহশিল্প গড়ে উঠেছে, এবং এই শিল্পের কারণে নারায়ণগঞ্জ একটি অত্যন্ত সমৃদ্ধশালী আহ, আহ, নগরীতে পরিণত হয়েছে। এবং এই বাংলাদেশের মধ্যে শ্রমিক দের একটা বিশাল অংশ এই নারায়ণগঞ্জে বসবাস করে, ব্যবসায়ীদের একটা বিশাল অংশ বসবাস করে, যার কারণে এই নারায়ণগঞ্জ একটি শিল্প সমৃদ্ধ শহরে পরিণত হয়েছে। আমরা এই শিল্প সমৃদ্ধ শহরের বাসিন্দা হিসাবে এবং এই শহরকে নিয়ে আমরা রাজনীতির মাঠে, নারায়ণগঞ্জের উন্নয়নের মাঠে এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা কাজ করছি, এবং সেই কাজেরই অংশ হিসাবে আপনারা দেখছেন যে এই নারায়ণগঞ্জের যে শিল্প প্রতিষ্ঠানগুলি রয়েছে, গত 15 বছর এই ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে আপনার এই শিল্প প্রতিষ্ঠানগুলি সম্পূর্ণরূপে একটা আহ, গোষ্ঠীর কাছে, একটা ব্যক্তির কাছে, একটা পরিবারের কাছে আপনার জিম্মি হয়ে পড়েছিল, যার কারণে যারা এই নিট ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন শিল্পপতি রয়েছেন, একটি পরিবার ওই শামীম ওসমান, সেলিম ওসমানের তত্ত্বাবধান ছাড়া, তার সুনজর ছাড়া কোনো ব্যবসায়ী নারায়ণগঞ্জে সঠিকভাবে ব্যবসা করতে পারে নাই। আমরা যেই বিষয়গুলি অত্যন্ত কাছ থেকে দেখেছি, যে এই নারায়ণগঞ্জে শুধু আপনার এই গার্মেন্টস শিল্প এবং পাট শিল্পকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে সুতা, আপনার স্পিনিং মিল, রং, আহ, তারপরে গ্রে কাপড়, তাঁত শিল্প, টেক্সটাইল মিল, নিট গার্মেন্টস, ডাইং, স্পিনিং মিল, এই সকল ইগুলি কিন্তু এখানে গড়ে উঠছে। জি। এবং এই সব শিল্প প্রতিষ্ঠানের মধ্যে আপনার যেমন লক্ষ লক্ষ শ্রমিক কাজ করেছে, একই হিসাবে যে উদ্যোক্তা শ্রেণী আছে এবং বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বৃন্দ আছে, তারা কিন্তু তাদের অন্তত নারায়ণগঞ্জের এই শিল্প প্রতিষ্ঠানগুলির উপর ভিত্তি করে প্রায় 30 লক্ষ আহ, থেকে 40 লক্ষ মানুষ এই শিল্প সাথে জড়িত। সরাসরি জড়িত, জি। জড়িত আজকে এই পরবর্তীত পরিবর্তিত পরিস্থিতিতে গত 5ই আগস্ট যে বিপ্লব সংঘটিত হয়েছে, সেই বিপ্লবের পূর্ব মুহূর্তে এই নারায়ণগঞ্জের যে একটা করুণ পরিস্থিতি, শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে শিল্পপতিদের পরিস্থিতি এবং আপনার ব্যবসা আহ, খোলার জন্য, শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য যেভাবে জিম্মি ছিল, সেই দশা থেকে আমরা আশা করছি এবং আমরা চিন্তা করছি যে নারায়ণগঞ্জ সেটা থেকে উত্তরণ লাভ করবে। এবং জি। সেটা যদি উত্তরিত হতে পারে, তাহলেই কিন্তু নারায়ণগঞ্জ যে কিছুটা হলো পূর্বের যে ঐতিহ্য, সেটা নারায়ণগঞ্জ হারিয়ে বসেছিল, সেটা আমি মনে করি ফিরে পাবে। এখানে বলার মূল কথাটা হলো যে এই যে একটা শিল্পের একটা মহাযজ্ঞ নারায়ণগঞ্জে চলছে, সেই যজ্ঞটাকে সঠিকভাবে পৃষ্ঠপোষকতার জন্য রাষ্ট্রীয়ভাবে যে পৃষ্ঠপোষকতা প্রয়োজন, এবং রাজনৈতিকভাবে, সরকারিভাবে, প্রশাসনিকভাবে যে পৃষ্ঠপোষকতাগুলি প্রয়োজন ছিল গত সরকারের আমলে, সেই বিষয়টা কিন্তু ছিল না। এখন আপনারা দেখেছেন যে নারায়ণগঞ্জে এখন গত আজকে আমার কাছে এই তথ্যটা আছে, আমি একটা সেমিনারে গিয়েছিলাম, সেখানে আমি জেনেছি যে নারায়ণগঞ্জে 237টা গার্মেন্টস প্রতিষ্ঠান বর্তমানে সক্রিয় আছে। এই জি। 237টার পূর্বে আরো মনে হয় 500-র মতো গার্মেন্টস প্রতিষ্ঠান ছিল। সেই গার্মেন্টস প্রতিষ্ঠানগুলি কিন্তু বন্ধ হয়ে গেছে, বিভিন্ন কেউ, কোনো প্রতিষ্ঠান রুগ্ন হয়ে গেছে, কোনো প্রতিষ্ঠান বিভিন্ন রাজনৈতিক কারণে বা বিভিন্ন আইনগত কারণে, তারপরে অনেক, যেমন যারা অনেকে গার্মেন্টস ছিল যারা বিরোধী রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, ব্যাংকের মাধ্যমে তাদেরকে রুগ্ন করে দেওয়া হয়েছে, ব্যাংক ঋণ দিয়েই দিচ্ছি করে তাদেরকে ঘুরিয়েছে, যার কারণে তারা সেই ব্যবসাগুলি তাদের নষ্ট হয়ে গেছে। সেই গার্মেন্টসগুলি বন্ধ করে সেখানে বাড়ি নির্মাণ করে সেখানে ভাড়া দিয়ে এখন তাদের সংসার চলছে। তো এখানে যে কোনো জায়গায় যদি শিল্প প্রতিষ্ঠান বা শিল্পাঞ্চল গড়ে উঠতে হয় এবং ব্যবসায়িক একটা ঐতিহ্য ধরে রাখতে হয় বা ফিরিয়ে আনতে হয়, সেই ক্ষেত্রে কিছু বিষয়ের যে প্রয়োজন, সেটা হলো সেই এলাকার মানুষের এবং প্রশাসনের একটা সদিচ্ছা, জি। এবং সেই এলাকার যে জনপ্রতিনিধি যারা রয়েছে তাদের একটা সদিচ্ছা। কারণ
আমরা মনে করি যে নারায়ণগঞ্জে যারা আমরা বসবাস করি, নারায়ণগঞ্জকে নিয়ে যারা আমরা চিন্তা চেতনা সবসময় কাজ করি, তাদের মূল উদ্দেশ্যটা হলো যে নারায়ণগঞ্জকে একটি আধুনিক শিল্পাঞ্চল এবং আধুনিক বাসযোগ্য নারায়ণগঞ্জ হিসাবে গড়ে তোলা। গড়ে তুলতে। সেই বাসযোগ্য নারায়ণগঞ্জ হিসাবে গড়ে তুলতে হলে আমাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন হলো এই পরিবর্তিত পরিস্থিতিতে, সেটা হলো যে নারায়ণগঞ্জে যে শিল্প প্রতিষ্ঠানগুলি রয়েছে সেই শিল্প প্রতিষ্ঠানগুলিকে রুগ্ন দশা থেকে মুক্তির জন্য আমাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দরকার। আর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা তখনই আসবে যখন দেশের মধ্যে একটি স্থিতিশীল রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হবে। রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা ছাড়া এবং একটি স্থিতিশীল সরকার ছাড়া সেই দেশে শিল্প প্রতিষ্ঠান বা শিল্প বা ব্যবসায়ী বা যারা বিনিয়োগ করে তারা কিন্তু কমফোর্ট ফিল করে না, তারা জি। তাদের করে না। তো সেই হিসাবে আমি মনে করি বাংলাদেশে প্রথমে এখন দরকার একটি নির্বাচিত একটি একটা নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য জনগণের সরকার। এবং জনগণের সরকার যদি হয় এবং জনগণের সরকারের যদি আমরা, আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই বাংলাদেশে যেভাবে জনগণের পক্ষে দাঁড়িয়েছি, আপনারা দেখেছেন যে 13 জুলাই 2023 সনে আমরা রাষ্ট্র নিয়ে চিন্তা করেছি। রাষ্ট্র যখন আমরা কোন সময় চিন্তা করেছি রাষ্ট্র নিয়ে, ওই সময় চিন্তা করেছি যে সময় দেখেছি যে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা। এই জি। রাষ্ট্র কাঠামো মেরামতের বিষয়টা কি? সেটা হলো যে ওই সময় তৎকালীন সরকার রাষ্ট্র কাঠামোটাকে সম্পূর্ণরূপে দুর্বল করে দিয়েছিল, অকেজু করে দিয়েছিল। ওই সময় প্রশ্নটা এসেছে যে রাষ্ট্র কাঠামো মেরামতের। মেরামত সেই কিভাবে করবে? মেরামতের জি। প্রশ্নটা যে সময় এসেছে, ওই সময় সুশীল সমাজ, বিভিন্ন বিদেশি প্রতিনিধি এবং বাংলাদেশের বিভিন্ন স্তরের চেক হোল্ডার যারা আছে, যেমন এই শিক্ষক, ছাত্র, তারপরে আপনার ব্যবসায়ী, শিল্পপতি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষিবিদ থেকে শুরু করে সকল স্তরের যারা বিভিন্ন সেক্টরের নেতৃত্ব যারা দেয়, যারা এইসব নিয়ে যারা চিন্তা করে, তারা যে গত ফ্যাসিস্ট সরকার এইভাবে দেশ চালাচ্ছে, তো বিএনপি যদি ক্ষমতায় আসে, বাংলাদেশ জাতীয়তাবাদী যে দল যদি ক্ষমতায় আসে, তাদের এই যে বর্তমানে অরাজকতা, সেই অরাজকতা থেকে মুক্তির জন্য তারা জাতির সামনে কি তুলে ধরবে, তারা কি চিন্তা করছে, কি ভাবনা করছে, তাদের ভাবনায় কি আছে, সেই জিনিসটাই কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান, এটা তার একার কিন্তু চিন্তা না। তার যেমন চিন্তা, সেই চিন্তাটা উনি সকল বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের সাথে উনি কথা বলেছেন, বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানের সাথে কথা বলেছেন, বিদেশি সংস্থাগুলির সাথে কথা বলেছেন, বাংলাদেশের কৃষিবিদদের সাথে কথা বলেছেন, প্রকৌশলীদের সাথে কথা বলেছেন, ব্যবসায়ীদের সাথে কথা বলেছেন, বিভিন্ন রাজনৈতিক অংশীদারদের সাথে কথা বলেছেন। এই কথা, তাদের সাথে কথা বলে সকলের মতামতের ভিত্তিতে এই 31 দফা প্রণয়ন করা হয়েছে। জি। এই এই আহ, 31 দফাটার মধ্যে যদি আপনারা আলোচনা করেন, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফার ভিত্তিতে এই বাংলাদেশটাকে পরিচালিত করার চেষ্টা করেছে এবং এই বাংলাদেশকে গঠন করার যে চেষ্টা করে সফল হয়েছিলেন, সেই একই চিন্তা আমাদের নেতা তারেক রহমান করেছেন এবং সেই চিন্তা করেছেন বলেই উনি 31 31 দফা দফায় প্রণয়ন তা করেছেন প্রতিফলিত হয়েছে। এবং জি। জনগণের সামনে সেই দফাগুলি তুলে এই ধরেছেন। এবং দফাগুলোর আরো, আমি অত্যন্ত এবং দুঃখিত একটু আমি থামিয়ে বলি দিচ্ছি, এই দফাগুলোর আরো এক মিনিটের বিভিন্ন মধ্যে বিষয় নিয়ে আপনার সাথে আমি আলোচনায় আমি এই আবারও শেষ ফেরত করে দিব, আসতে চাই। আমি শেষ করে দিব। জি। এই দফাগুলি নিয়েই আমাদের নেতা আমাদেরকে বলেছে, যারা আমরা রাজনৈতিক সংগঠন রয়েছি আমাদেরকে বলেছে যেন জনগণের সামনে এগুলি তুলে ধরার জন্য। জি। আমরা সেই কথাগুলি নিয়ে আমরা জনগণের সামনে উপস্থিত হয়েছি। গত অনেক দিন যাবত আমরা আমাদের নেতা, আমাদের দলের নির্দেশে আমরা দাঁড়ে দাঁড়ে যাচ্ছি। আমরা বিভিন্ন পেশা, আমরা বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন, থানা, বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন পেশার মানুষের মধ্যে আমাদের এই 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা আমরা তুলে ধরেছি। জি। এবং আমরা এটা তুলে ধরতে যেয়ে আমরা জনগণের কাছ থেকে যে সাড়াটা পেয়েছি সেটা অত্যন্ত অভূতপূর্ব। এবং সেই অভূতপূর্ব সাড়াটা হচ্ছে, জনগণ আমরা মনে করি এই 31 দফাকে গ্রহণ করেছে এবং এই 31 দফা গ্রহণ করার কারণে জনগণ আমাদের পক্ষে আছে। আপনারা দেখেছেন যে জনগণ পক্ষে থাকার কারণে
আমাদের বিরুদ্ধের কিছু শক্তি বর্তমানে আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা চালাচ্ছে, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে, যে তারা আমি আমাদেরকে এই জায়গাটাতেই বিভিন্নভাবে। ফেরত আসতে চাই। এর পরের প্রশ্নটি আসলে আপনার প্রতি আমার এই বিষয়ে কি, সে কারণে আমরা এতটুকু তুলে রাখছি, এরপরে আবারও আপনার কাছে আমি ফেরত আসবো। এখন আমি চলে যাচ্ছি অ্যাডভোকেট আবুল হাসানের কাছে। আমাদের 31 দফার আলোকে আমরা আসলে সত্যি কথা বলতে বাংলাদেশে আমরা দেখেছি যে প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি আমাদের দীর্ঘদিনের বাস্তবতা। কিন্তু আমরা যদি সামনের দিকে তাকাই, বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র গঠনের জন্য কিভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা তৈরি করা সম্ভব বলে আপনি মনে করেন? বিশেষ করে নারায়ণগঞ্জ মহানগরে এই বিষয়টিকে কিভাবে বাস্তব রূপ দেওয়া যায়? অ্যাডভোকেট আবুল হাসান ভাই কি আমাদের সাথে আছেন? প্রশ্নটি আপনার প্রতি ছিল। আহ, একটু আপনার শোনা মাইক্রোফোনটা যাচ্ছে? আনমিউট করবেন। জি, জি, শোনা শুনতে পাচ্ছি। যাচ্ছে? জি জি জি। জি, আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্নটি ছিল যে রাজনৈতিক দলগুলোর যে মতবিরোধ রয়েছে, এই মতবিরোধ নিরসনে আমাদের বিএনপির পক্ষ থেকে বিশেষ করে কি ধরনের ভূমিকা আছে। জি আপনারা 31 দফার আলোকে, আমরা বিএনপি দলগতভাবে 31 দফা দিয়েছিল কিন্তু অনেক আগে। জি যে কনটেক্সটে 31 দফাটা দিয়েছিল সেটা হচ্ছে 2018 সালের নির্বাচনের পরে। এই বিষয়ে যখন সবাই শতভাগ একমত হয়ে গিয়েছে যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেসিস্ট সরকারকে নামানো যাবে না, তারা ক্ষমতায় থেকে যাবে, ঠিক সে অবস্থায় কিন্তু 31 দফা দেওয়া হয়েছিল। এবং 31 দফার দ্বিতীয় দফাটি আমি যতটুকু মনে করতে পারি, সেখানে কিন্তু বলা হয়েছিল যে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে একটা সোশ্যাল কন্ট্রাক্টের মাধ্যমে, অর্থাৎ পলিটিক্যাল কন্ট্রাক্টের মাধ্যমে, সোশ্যাল পলিটিক্যাল কন্ট্রাক্টের মাধ্যমে সকল রাজনৈতিক সকল মত এবং পথের সাথে একমত হয়ে আমরা একটা রাষ্ট্র পরিচালনার নীতি তৈরি করব। আসলে আপনারা লক্ষ্য করে দেখবেন 5ই আগস্টের পরে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে কথাটি বলেছেন যে বিজয়ীর কাছে পরাজিতরা যদি নিরাপদ থাকে তাহলে বিজয়ের আনন্দ আরো মহিমান্বিত হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি সংস্কারের সর্বপ্রথম 5 তারিখের পরের যে কথাটি ছিল, এটা আপনারা জানেন যে আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদ সহ অনেক রাজনৈতিক আওয়ামী লীগের ফেসিস্ট সরকারের মন্ত্রী এমপিরা কিন্তু বলেছিল যে আওয়ামী লীগ যদি ক্ষমতার বাহিরে যায় তাহলে তাদের, কেউ বলেছে 1 লক্ষ লোক মারা যাবে, কেউ বলেছে আরো বেশি লোক মারা যাবে। কিন্তু আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে ধরনের বক্তব্য বিবৃতি দিয়ে নেতা কর্মীদেরকে রিস্ট্রেন করেছেন, সেটা কিন্তু সংস্কারেরই একটা বড় আলামত। কারণ আমরা যেখানে নিশ্চিত ছিলাম যে যে কোনো ভাবে বল প্রয়োগের মাধ্যমে একটা গণতান্ত্রিক অভ্যুত্থানের মাধ্যমে অথবা বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে আমরা পতন ঘটাবো এবং ঘটাতে পারবো, সেটা প্রলং হতে পারে 2 বছর 4 বছর যাই হোক না কেন, কিন্তু পরবর্তী সময়ে তাদের সাথে যে আচরণটা হবে এবং রাষ্ট্রের অপরাপর সকল শক্তির সাথে যে আচরণটা হবে, সেই আচরণটাই কিন্তু সংস্কারের দ্বিতীয় দফার মধ্যে উল্লেখ করা হয়েছে। এবং এ পর্যন্ত আমাদের বিএনপির নেতাকর্মীরা যেভাবে, যেমন একটা রাজনৈতিক দল নিষিদ্ধের কথা বলেছেন আমাদের বিএনপির মহাসচিব, আমাদের জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতৃবৃন্দ যেটা বলছেন, একটা রাজনৈতিক দল অপর কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার কথা বলতে পারে না। জনগণই নির্ধারণ করে দিবে সেই রাজনৈতিক দল থাকবে কি থাকবে না, সেটা জনগণের বিষয়। আপনি যদি সেই কনসেনসাস গুলো যদি আপনি দেখেন, তাহলে এ পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে 5ই আগস্টের পরে 6 মাস অতিবাহিত হয়েছে, আমাদের বিএনপি নেতাকর্মীরা হাজার হাজার সীমাহীন নির্যাতন আমরা সহ্য করেছি, যে নির্যাতন একেবারে অবর্ণনীয়। আপনারা একটা সন্তানকে ডিবি অফিসে ডিবি কার্যালয়ে নির্যাতন করা হচ্ছে, তাকে ফোন করে তার মায়ের কাছে ফোন করে শোনানো হচ্ছে যে আপনার ছেলেকে কি পরিমাণে নির্যাতন করছি, সেটা হচ্ছে আমাদের বরকতুল্লাহ ভুলু ভাইয়ের ছেলেকে, সানিয়াতকে। তো এই ধরনের নির্যাতনের পরেও কিন্তু আমরা বিএনপি সেই ধরনের স্ট্যান্ড করে আছি। তো কথাটা হচ্ছে যেটা, আমরা ইউরোপ হচ্ছে জ্ঞান উৎপাদনের জায়গা। ইউরোপ যে জ্ঞান উৎপাদন করে সেই জ্ঞান উৎপাদন, সেই উৎপাদিত জ্ঞান আমরা বেশিরভাগ ক্ষেত্রে সহ দ্বিতীয় বিশ্ব সহ সবাই কিন্তু আমরা সেটা কনজিউমার হিসেবে থাকি। জি ইউরোপে যে অস্থিতিশীলতা গণতন্ত্র প্রতিষ্ঠার সময় আজ থেকে 200 বছর 300 বছর পূর্বে হয়েছিল, সেই অবস্থাটা কিন্তু আমাদের দেশে অস্থিতিশীলতা হয়েছে। কিন্তু গণতন্ত্রের যেটা প্রথম কথা সেটা হলো মত প্রকাশের স্বাধীনতা। সেই মত প্রকাশের স্বাধীনতার প্রথম এবং প্রধান একমাত্র বাহন হচ্ছে নির্বাচন। সুতরাং নির্বাচন যখন হবে
তখন নির্বাচনের মাধ্যমেই জনগণই নির্ধারিত করে দিবে রাষ্ট্র পরিচালনা কে করবেন। আপনি একটা জিনিস দেখেন, শেখ হাসিনা কিন্তু তার বক্তব্যে একটা কথা বলতো যে তার বিকল্প কি, জনগণ কিন্তু নির্ধারিত করে দিয়েছেন বিকল্প কি, এবং পরবর্তী সময়ে বিকল্প কি হবে সেটা জনগণই নির্ধারণ করবে। আপনি যদি সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার কথা বলেন, চূড়ান্ত মার্ক্সবাদের কথা হচ্ছে একটা রাষ্ট্র বিলীন হয়ে যাবে, অর্থাৎ রাষ্ট্রের শ্রমিক শ্রেণীর একটা তন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে চূড়ান্ত মার্ক্সবাদের কথা হচ্ছে রাষ্ট্র বিলীন হয়ে যাবে। একটা রাষ্ট্রের মধ্যে থেকে তার জনগণ বলতে পারবে যে আমার রাষ্ট্রটা বিলীন চাই, সেটা হচ্ছে গণতন্ত্র। আর গণতন্ত্রের এই জায়গাটাই সফলতা, যে ওই মতটাকেও সে ধারণ করতে হয় যে আমার রাষ্ট্র বিলীন হয়ে যাক। যেই কথাটি সে বলছে, ক্রপৎকিন বাকুনিনরা আরো এগিয়ে বলতেন যে রাষ্ট্রের কোনো সরকারকে আমরা মানি না, রাষ্ট্র হচ্ছে একটা কোয়াইটস এন্ড অ্যাপার্টাস। তারপরেও কিন্তু তাকে ধারণ করতে হবে, যেটা গণতন্ত্রের কথা। মিল্টন বলেছিলেন যে কথাটা, যে মত প্রকাশের স্বাধীনতাই হচ্ছে গণতন্ত্রের পূর্ব শর্ত। আপনি মত প্রকাশের স্বাধীনতা ছাড়া আপনি নিজের মতো করে যদি বলেন যে জনগণের কথা বলে শেখ হাসিনা কিন্তু হাজার রকমের অপকর্ম করেছেন, বর্তমান সরকারও যদি বলে যে আগে সংস্কার পরে নির্বাচন, তাহলে সেটা হবে না। আপনি নির্বাচনটাকে সঠিক মতো করে, নির্বাচনটাকে নিশ্চিত করার মাধ্যমেই আপনি কিন্তু দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন। তখন অটোমেটিক্যালি রাষ্ট্রের জনগণ ঠিক করে দিবে রাষ্ট্রের পলিটিক্যাল যে পার্টনার গুলো আছে তাদের মধ্যে সম্পর্কটা কেমন হবে। জি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার জনপ্রতিনিধি হিসেবে যখন জনগণের সেবার ভার নিয়ে ক্ষমতায় আসবে, তখন আমরা আশা করি যে 31 দফার রূপরেখায় আমরা যা চিন্তা করেছি, যা দেখেছি, সেগুলো বাস্তবায়িত হবে। আপনাকে ধন্যবাদ। এখন আমি চলে যাচ্ছি মোহাম্মদ আনোয়ার হোসেন আনুর কাছে। আমি আপনার কাছে একটু ভিন্ন বিষয়ে একটু ভিন্ন মতামত জানতে চাই। আমরা 31 দফায় দেখেছি যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে প্রশাসনিক নিয়ন্ত্রণ মুক্ত করার একটি পরিকল্পনা হয়েছে, এবং এর ফলে আপনার কাছে জানতে চাই যে স্থানীয় উন্নয়ন কার্যক্রম কতটুকু স্বায়ত্তশাসিত ও কার্যকর হবে বলে আপনি মনে করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান মুক্তিযুদ্ধের বীরুত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তার দীর্ঘায়ু কামনা করছি। পাশাপাশি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা সংহত রাখার যেই মনোবাসনা এবং যে দেশপ্রেম, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মিডিয়া স্যারকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমাদের সংবিধানে 7 এবং 8 ধারা মতে স্পষ্ট আকারে বলা আছে জনগণ হচ্ছে এই রাষ্ট্রের মালিক, এবং স্থানীয় যে প্রশাসন, মানে আমাদের স্থানীয় সরকার যে কাঠামো, এই কাঠামোকে আমাদেরকে অবশ্যই যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। তার মধ্যে যে আমলাতান্ত্রিক জটিলতা, বিশেষ করে আপনার রাজনৈতিক প্রভাব এবং বিভিন্ন সূত্রিতা, বিশেষ করে আমলাতান্ত্রিক জটিলতা কারণে সময় ক্ষেপণ এবং অর্থের অপচয়, এজন্য আমাদেরকে স্থানীয় পর্যায়ে আমাদের সম্পৃক্ততার কথা বলা হয়েছে। আমাদের 31 দফা যেই রূপরেখা রাষ্ট্র কাঠামোর দেওয়া হয়েছে, সেখানে জনগণের কল্যাণের জন্য দারিদ্র্য বান্ধব অর্থনীতি এবং সামাজিক সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা। আইনের শাসন যদি আমাদেরকে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে স্থানীয় পর্যায়ে আমাদেরকে সামাজিক সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। আর সামাজিক সুশাসন প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে প্রথমে আসতে হবে আমাদের সামাজিক পর্যায়ে আমাদের জনসম্পৃক্ততা। অর্থাৎ আমাদের তারেক রহমান সাহেব, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি স্পষ্ট করে বলেছেন যে জাতীয় সরকার সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সকল রাজনৈতিক দলগুলির মতামত এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সেখানে স্পষ্ট করে বলা আছে যারা অনেকে আছেন যে রাজনীতির সাথে সম্পৃক্ত না, কিন্তু রাজনীতি করতে আসেন না, কিন্তু তাদের মেধা, তাদের যোগ্যতা, দেশপ্রেম, এরা দেশকে কিছু দিতে চায়, তাদেরকেও এখানে সম্মানিত করতে হবে। সেহেতু আমাদের যে বিদ্যমান যে কাঠামো রয়েছে স্থানীয় প্রশাসনে,
বিশেষ করে স্থানীয় সরকার কাঠামোতে এই বিদ্যমান কাঠামোগুলিকে আমাদেরকে পরিবর্তন করতে হবে এবং সহজীকরণ করতে হবে। সহজীকরণ করতে হলে আমাদেরকে জনগণের দরকারে যেতে হবে। দেখা গেছে যে একটা ইউনিয়নে অনেকগুলি ওয়ার্ড আছে, সেখানে ইঞ্জিনিয়ার রয়েছেন, ডাক্তার রয়েছেন, তারপরে তথ্য প্রযুক্তির সাথে সম্পৃক্ত রয়েছেন, সামরিক থেকে শুরু করে বেসামরিক যে কর্মকর্তা কর্মচারী রয়েছেন, কৃষিবিদ থেকে শুরু করে সামাজিক অবকাঠামো উন্নয়নে যারা ভূমিকা রাখেন, সামাজিক ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে, তাদের যে দক্ষতা, যে মেধা, তাদেরকে আমাদেরকে সম্পৃক্ত করতে হবে। তাদের মতামতের ভিত্তিতে আমাদের এলাকা আমরা আমাদের মতো করে গড়ে তুলব। সেক্ষেত্রে জনগণকে সম্পৃক্ত করতে হবে। জনগণকে সম্পৃক্ত করে আমাদেরকে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করতে হবে, যেটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন 19 দফা কর্মসূচির মাধ্যমে। গ্রামীণ কাঠামোগুলিকে আমাদের অর্থনীতির যে চালিকা শক্তি, বিশেষ করে আপনি দেখবেন যে বাংলাদেশের অর্থনীতির যে কাঠামোটা, সেই কাঠামোটা যে আমাদের অর্থনীতিটা ছিল কৃষি প্রধান, কৃষি নির্ভর অর্থনীতি। সেখান থেকে আমাদেরকে উনি কি করলেন, আমাদের কৃষি বিপ্লবের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করলেন। একটি ফসলের পরিবর্তে সেখানে 2টি ফসল, এবং জনগণকে নিয়ে তিনি ধাপে ধাপে খাল খনন কর্মসূচি থেকে শুরু করে সকল ক্ষেত্রে জনগণকে, বিশেষ করে আপনার গ্রাম সরকার, তারপরে স্বাস্থ্য খাতের উন্নয়নে, শিক্ষা খাতের উন্নয়নে এবং যুব সমাজের উন্নয়নে, আমাদের দেশে যে এক্সপোর্ট, যে আজকে আমরা যে এক্সপোর্টের উপরে দাঁড়িয়ে আছি, সেটা তিনি শুরু করেছেন। এবং বিদেশে জনশক্তির রপ্তানি তার মাধ্যমে শুরু হয়েছে। অর্থাৎ তিনি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং জাতীয় নিরাপত্তা সুসংহত করার জন্য যে সকল রাষ্ট্রীয় অবকাঠামোগুলি, বিশেষ করে আমাদের অভ্যন্তরীণ যেই অর্থনীতি, এই অর্থনীতিকে দেখবেন সাধারণ মানুষটাই কিন্তু অর্থনীতির যোগানটা দিয়ে থাকে। আর আমাদের অর্থনীতির যে রপ্তানিমুখী যে শিল্পগুলি, সেগুলি বেশিরভাগই কিন্তু আমদানি নির্ভর। আমরা কিন্তু আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি থাকতেন, আর দেশনেত্রী বেগম খালেদার নেতৃত্বে আমরা গতিশীলভাবে আমরা এগিয়ে গিয়েছি। বিশেষ করে দেখবেন যে আমাদের দেশের অর্থনীতির ক্ষেত্রে আমাদের যে পাওয়ার ডেভেলপমেন্ট, যেটা হচ্ছে বিদ্যুৎ, জ্বালানি, এক্ষেত্রে ইনি কিন্তু যুগান্তকারী ভূমিকা রেখেছেন। ট্যাক্স ফ্রি উনি জেনারেটরগুলি বাংলাদেশে আনছেন, আমাদের গ্যাস সেক্টরে ডেভেলপ করেছেন, গ্যাস উত্তোলনেও তিনি ভূমিকা রেখেছেন, এবং আমাদের সহজ বিদ্যুৎ সমস্যা দূরীকরণের জন্য উনি ফ্রি ট্যাক্সে বাংলাদেশে পাওয়ার, বিশেষ করে জেনারেটর, ইলেকট্রিক জেনারেটরগুলি, গ্যাস জেনারেটরগুলি উনি আমদানি করার সুযোগ দিয়েছেন। ব্যাংকে সহজশর্ত ঋণ দিয়েছেন। 3 টাকা 75 পয়সা পার ইউনিট উনি গ্যাসের মূল্য নির্ধারণ করেছিলেন, শুধুমাত্র ব্যবসায়ীদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। এবং তার নেতৃত্বে অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব এই আপনার যে কাজগুলি করেছেন অর্থনীতির জন্য, বাংলাদেশের ইতিহাসে এটা একটা মাইলফলক শুধু নয়, এটা আপনার কিংবদন্তি তুল্য। আমাদের এবং জনপ্রতিনিধিদের যে হস্তক্ষেপ, তাদের মনপুত হতে হবে, তাদের ইচ্ছা অনুযায়ী হতে হবে। সেই জিনিসগুলি কিন্তু আমাদেরকে যদি রোধ হয়, তাহলে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি অনুসরণ করে মোহাম্মদ আনোয়ার হোসেন আনু ভাইকে আমরা যতদূর শুনতে পেয়েছি, আমি বিশ্বাস করি যে তার উত্তরের সারমর্মটা আমরা বুঝতে পেরেছি। আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে অনুরোধ করব আপনার ইন্টারনেটের সংযোগটি একটু দেখবেন ঠিক আছে কিনা, পুনরায় একটু চেক করবেন। এখন আমি আলোচনায় চালিয়ে রাখতে চলে যাচ্ছি অ্যাডভোকেট শামসুন্নুর বাঁধনের কাছে। আমরা জানি যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে ভীষণ দলীয়করণের কিছু নমুনা দেখা যায়, এবং দুঃখজনকভাবে সত্যি যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে শুধু জাতীয় পর্যায়ে নয়, বরং আমরা স্থানীয় পর্যায়েও এ ধরনের দলীয়করণ দেখেছি। তো এই দলীয়করণের ঊর্ধ্বে উঠে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা পেতে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে কি ধরনের আইনি সংস্কার প্রয়োজন বলে আপনি মনে করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিএনপি মিডিয়া সেল কর্তৃক আয়োজিত ফোকাল পয়েন্টে আমার সহ আলোচক বৃন্দ এবং মেহেরবা সাবরিন, আপনি সহ যারা আমাকে শুনছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আমাকে আপনাদের এই আলোচনায় আমন্ত্রণ জানানোর জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। রাষ্ট্র কাঠামোর সংস্কার বিষয়ে আমাদের দীর্ঘদিনের এক
যাত্রা করতে হয়েছে এবং আমরা এখনো সেই যাত্রায় চলমান, যা আমরা মানুষের দ্বারে দ্বারে নিয়ে যাচ্ছি। আমাদের হাতে হাতে লিফলেট নিয়ে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে মানুষের কাছে 31 দফা তুলে ধরছি। এই 31 দফায় আসলে কি আছে? রাষ্ট্র যে সংস্কার, বিগত 15-16 বছর যদি আমরা দেখি, বিগত 15-16 বছরে রাষ্ট্র কাঠামোর যেই ধ্বংসযজ্ঞ চালিয়েছে, রাষ্ট্র কাঠামোর আপনি যদি দেখেন কোন সেক্টরেই কোনো ফাংশন করছে না। এর কারণ হচ্ছে কি? দলীয় লেজুর ভিত্তিকরণ। যেভাবে তারা সংবিধানকে অপব্যবহার করে সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করেছে, এই কাঠামোগুলো আসলে আইনের আওতায় এনে সংস্কারের প্রয়োজন। এই সংস্কার করতে হবে বিচার বিভাগকে স্বাধীন করে। বিচার বিভাগ আজকে স্বাধীনতা হারিয়েছে। আমরা এর বিভিন্ন মব জাস্টিস দেখেছি, বা স্বাধীনভাবে বিচার করতে না পারা, আহ বিচারিক কার্যক্রম কাউকে শাস্তি দেওয়ার জন্য দ্রুততার সহিত একদিনে অনেক রাত্র পর্যন্ত সাক্ষী নেওয়া, এই ধরনের অনেক অপব্যবহার আমরা বিচার অঙ্গনে দেখেছি। তো বিচার কার্যক্রমকে এবং জুডিশিয়াল সার্ভিসকে স্বাধীন করা হচ্ছে বিএনপির 31 দফার একটা মূল উদ্দেশ্য। এবং সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য জুডিশিয়াল সার্ভিস গঠনের যেই প্রক্রিয়াটা আছে, বিএনপি এর মধ্যে উদ্যোগ নিয়েছে এবং রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের জন্য সাংবিধানিক প্রক্রিয়ায় মাননীয় চিফ জাস্টিস কর্তৃক বিএনপির প্ল্যান আছে এই কাঠামো ভিত্তিক যে একটা স্বতন্ত্র সচিবালয় গঠন করা হবে এবং সেই সচিবালয়ের আন্ডারেই বিচারিক যে কার্যক্রমগুলো আছে, জুডিশিয়াল সার্ভিসের বিষয়গুলা তত্ত্বাবধানে চলে যাবে। এবং বিএনপি সেই লক্ষ্যে ইতিমধ্যে তাদের আমাদের দলীয় গঠনমূলক কাঠামো আমরা যথাযথ কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছে প্রস্তাবনা আকারে তুলে ধরেছি। এখন আমরা এগুলো নিয়ে কাজ করছি এবং আমরা আশা করি আমরা খুব জনগণকে পাশে নিয়ে, কারণ সবাই চায় ন্যায় বিচার, সবাই চায় জুডিশিয়াল সার্ভিস যাতে সুন্দরভাবে চলে। এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মাজদার হোসেন মামলায় যেই বিচার বিভাগ স্বাধীন হওয়ার একটা প্রেক্ষাপট ছিল, ঐতিহাসিক মাজদার হোসেন মামলা, সেই মামলার আলোকে আসলে জুডিশিয়াল সার্ভিস স্বাধীন হবে এবং আমরা ওইভাবেই আইনের গঠনমূলক কার্যক্রম চালিয়ে যাব ইনশাল্লাহ। অ্যাডভোকেট শামসুন্নুর বাঁধন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি আবারও ফেরত যাচ্ছি আমাদের প্রথম অতিথি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের কাছে। আমরা যে জায়গাটায় ছিলাম সেখান থেকে আবার শুরু করব। রাজনৈতিক পরিস্থিতিতে 31 দফার প্রয়োগ নিয়ে আপনি কথা বলছিলেন। আমি দুঃখিত যে তখন সময় স্বল্পতার কারণে আমাকে অন্য অতিথির কাছে চলে যেতে হয়েছিল। আমি ফেরত আসছি ওই জায়গাটাতেই। আমি বিশেষ করে 13 নং দফার দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। ওখানে বলা হয়েছে দুর্নীতির সঙ্গে কোনো আপোষ করা হবে না। কিন্তু আমরা অতীতে দেখেছি যে অনেক দুর্নীতিবাজ রাজনীতিবিদ বা ব্যবসায়ী বিচারের আওতায় আসেননি। আমি আপনার কাছ থেকে জানতে চাই, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, আমরা কিভাবে নিশ্চিত করব যে এই অঙ্গীকার কেবল রাজনৈতিক প্রতিপক্ষ দমন করার অস্ত্র হিসেবে ব্যবহৃত হবে না, বরং বিএনপির দলীয় শুদ্ধি অভিযানেও কার্যকর হবে? টেকসই বিনিয়োগ এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার জন্য দরকার স্বচ্ছ প্রশাসন। জি। আর সাধারণ মানুষের জীবন জীবিকা ও সমৃদ্ধির সকল সুযোগ এবং সম্ভাবনার দ্বার উন্মোচনের জন্য উন্মোচন করতে হবে, এবং তখনই যখন জবাবদিহিতামূলক সরকার রাষ্ট্র পরিচালনা করবে। এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো জিরো টলারেন্স যে নীতি, সেই নীতিটা কিন্তু আমাদের এই 13 নং দফার মাধ্যমে একটা সৃষ্টির জন্য এখানে বলা হয়েছে। আমাদের 13 নং দফার মধ্যে দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ন্যায়পাল নিয়োগের একটা বক্তব্য এখানে দেওয়া আছে। আপনারা জানেন যে বাংলাদেশটা আজকে এই আপনার যে মিডিয়া আছে সেই মিডিয়াগুলি খুললে যে এই বিষয়টা আপনারা দেখবেন, সেটা হলো যে দুর্নীতির একটা স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল গত 16-17 বছর। আপনার
এই একটা দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়েছিল। যে দুর্নীতি দমন কমিশনটা আমরা মনে করি গত সরকারের আমলের, তার মানে আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠন হিসাবে কাজ করেছে। আজকে গত 5ই আগস্টের পরে কিছু কিছু দুর্নীতির খতিয়ান এখন কিন্তু বের হচ্ছে। সেই দুর্নীতির খতিয়ানগুলির মধ্যে এরকম ব্যক্তির নামও বের হচ্ছে, যেমন নারায়ণগঞ্জের একজন আহ, সাবেক এমপি, আওয়ামী লীগের সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক, আড়াইহাজারের নজরুল ইসলাম বাবু। ওনাকে দুর্নীতি দমন কমিশন ওই সময় আপনার চিঠি দিয়েছিল তার হিসাব দেওয়ার জন্য, তার সম্পদের করার জন্য। নারায়ণগঞ্জের প্রতিটা মানুষই জানে যে উনি হাজার হাজার কোটি টাকা দুর্নীতির মাধ্যমে অর্জন করেছে। অথচ উনি এই দুর্নীতি দমন কমিশনের কে এরকম ভাবে কবজা করলেন যে পরবর্তীতে ওনাকে একটা স্বচ্ছতার সার্টিফিকেট দেওয়া হলো। স্বচ্ছতার সার্টিফিকেট দেওয়া হলো। আসলে এই দুর্নীতি, এই কথাগুলি আমার বলার কারণটা হলো যে এই দুর্নীতিটা এরকম একটা পর্যায়ে চলে গিয়েছিল। আমরা যেহেতু রাজধানীতে না, রাজধানীর পাশে আমরা, এটাকে মফস্বল শহর বলা চলে, আমরা অত্যন্ত কাছ থেকে প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের আমরা বিভিন্ন কার্যক্রমগুলো আমরা প্রত্যক্ষ করি। সেই প্রত্যক্ষ করতে যে আমরা যে এই গত 15-16 বছর যে জিনিসটা দেখেছি, যেমন মনে করেন একটা টেন্ডার, সেই একটা টেন্ডারের মধ্যে যদি 100 টাকা সেখানে হয়েছে, বিনিয়োগে বা ওটা মূল্য ছিল, সে 100 টাকার মধ্যে 30 টাকা ব্যয় হয়েছে কিনা সেটাই আমার সন্দেহ। সেখান থেকে 70 টাকাই কিন্তু এই সরকারের বিভিন্ন শ্রেণী, বিভিন্ন প্রশাসন সেটাকে দিয়েছে। আজকে আপনার দেখেছেন যে দুর্নীতিটাকে গত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল। আজকে যেখানে হাত দিছে অন্তর্বর্তীকালীন সরকার, সেখানে দুর্নীতির একটা গন্ধ আজকে আহ, সারা দেশে দুর্গন্ধে পরিণত হচ্ছে। সেটার কারণটা হচ্ছে দুর্নীতিটা গত 15 বছরে একদম লাগামহীন ভাবে এই বাংলাদেশের প্রতিটা সেক্টরকে গ্রাস করেছিল। সেই অবস্থা থেকে আপনার দেশকে যদি একটা রুগ্ন দশা থেকে, দুর্নীতির কবল থেকে মুক্ত করতে না পারে, তাহলে এই বাংলাদেশকে কিন্তু সামনে এগিয়ে নেওয়া সম্ভব না। এবং আমাদের নেতা তারেক রহমান দেখলেন যে এই বিষয়টাকে এখানে গুরুত্ব দেওয়া দরকার। কারণ দুর্নীতি যদি প্রতিরোধ করা না যায়, বা দুর্নীতিকে যদি একটা সহনশীল পরিস্থিতিতে নিয়ে আসা না যায়, তাহলে এই দেশের উন্নয়ন বা এই দেশে গণতন্ত্র বলেন, যাই বলেন, কোনো কিছুই কিন্তু করা সম্ভব না। সেই কারণে আমাদের এই 31 দফার মধ্যে একটা অন্যতম দফা হলো 13 নম্বর, এখানে দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ। দৃশ্যমান বলতে এখানে কি কথাটা বোঝানো হয়েছে? এমন কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে দুর্নীতি প্রতিরোধের জন্য, যেই দৃশ্যটা, যেই আহ, আহ, পদক্ষেপটা জনগণ প্রত্যক্ষ করবে, বিভিন্ন দেশ প্রত্যক্ষ করবে, আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়া, আন্তর্জাতিক এবং দেশীয় বিভিন্ন গণমাধ্যমগুলো প্রত্যক্ষ করবে এবং জনগণ প্রত্যক্ষ করবে। সেইটা এই কিন্তু এখানে নিশ্চিত করা হয়েছে। এখানে সেই দুর্নীতিটাকে প্রতিরোধ করার জন্য, যেমন আমাদের বাংলাদেশে একটা দুর্নীতি দমন কমিশন রয়েছে। ইতিপূর্বে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওই তার আমলে এই সংবিধান সংশোধন করে ন্যায়পাল নিয়োগের একটা বিধান রেখেছিল। সেটাকে কিন্তু এই গত আওয়ামী লীগের সরকার সেটাকে অকার্যকর করে দিয়েছিল। যার ন্যায়পালের কাজটা কি? ন্যায়পালের কাজটা হলো যে ন্যায়পাল এমন সব ব্যক্তিদের, নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে গঠন করা হবে যারা আহ, কোথাও কোনো অনিয়ম দুর্নীতি হচ্ছে কিনা সেটাকে তারা তদারকি করবে, কোনো দুর্নীতি দমন সঠিকভাবে কাজ করছে কিনা সেইটাকে প্রত্যক্ষ করো ন্যায়পালের কাজ। প্রশাসন ঠিকমতো কাজ করছে কিনা, ফাংশনিং তারা ঠিকমতো করছে কিনা, সেই কাজটা কিন্তু ন্যায়পাল সেই কাজটা দেখবে। সেই উদ্দেশ্যকে নিয়েই কিন্তু আমাদের নেতা তারেক রহমান এই দুর্নীতি দমন এর জন্য আপনার এই সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তি দিয়েছেন, এবং ন্যায়পাল নিয়োগের জন্য এই দফার মধ্যে একটা অপশন রেখেছেন। এবং সেই অপশনের মাধ্যমে আমি মনে করি যে
আমাদের দেশ, এই দেশটা তো আমাদের সবার। জি। এই দেশটাকে আমরা তো যদি চলে যাই, আমাদের যে পরবর্তী প্রজন্ম আসবে, আমরা আমাদের নিজেদেরকে ভাবতে তো খুবই খারাপ লাগে যে বাংলাদেশ দুর্নীতিতে 1 নাম্বার হয়, প্রথম হয়। তো সেই দুর্নীতি প্রথম হয়, এটা তো খুব ভালো কথা না, আমাদের জন্য লজ্জার, জাতির জন্য লজ্জার। সে অবস্থা থেকে কিন্তু বাংলাদেশকে ফিরিয়ে আনার জন্য মানুষই, আমাদের নেতা তারেক রহমান এইটা আপনার দিয়েছে। আমরা একটা বিষয় বলেছি যে উন্নয়ন বলেন, তারপরে মানুষের এই যে অবকাঠামোগত শিল্প বাণিজ্য, ব্যবসা বাণিজ্য, এগুলি দুর্নীতির কারণেই কিন্তু আজকে আমরা মুখ থুবড়ে পড়ছি। কোনো জি। কোনো ব্যবসা আপনার কিছুটা ভালো করছে, পরক্ষণেই দেখা যায় সেই ব্যবসাটা আবার নিচের দিকে চলে যাচ্ছে। কেন যাচ্ছে? এই যে সময় দেখছে কোনো ব্যবসা বা কোনো একটা কাজ ভালো দিকে যাচ্ছে, ওই সময় দুর্নীতি আবার সেটাকে গ্রাস করে। মানে এই যে একটা মহামারী আসে না, মহামারীর মতো কিন্তু বাংলাদেশকে এই দুর্নীতি গ্রাস করছে। সুতরাং এই মহামারীর থেকে কিন্তু বাংলাদেশকে রক্ষা করার জন্য এই দুর্নীতিকে প্রতিরোধ করতে হবে, এবং দুর্নীতি প্রতিরোধ করতে না পারলে আমার মনে হয় এই দেশ সামনের দিকে এগিয়ে যাবে না। আমাদের ছোট বোন, আমাদের কি আমার ছোট বোন না, আমার আন্টি নূর বাঁধন যে বিচার বিভাগের একটা কথা এখানে উল্লেখ করেছে, সেটা হলো যে বিচার বিভাগটা কি আছে, কোথায় ছিল, কোথায় নিয়ে যাওয়া হয়েছে বিচার বিভাগটাকে। আমি কিছুক্ষণ আগে যে কথাটা বলছি, আপনি আলা বোঝেন যে বাংলাদেশের একজন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, সুরেন্দ্র কুমার সিনহা ভালো না খারাপ সেটা আমি এখানে জাস্টিফাই করতে চাই না, কিন্তু সে বাংলাদেশের প্রধান বিচারপতি। জি। তাকে, বিচার বিভাগের অবস্থানটা কোথায় গেলে যে একজন বিচার বিভাগের প্রধানকে দৈহিকভাবে আক্রমণ করা হয় এবং তাকে সেটা করে দেশ থেকে তাকে তাড়িয়ে দেওয়া দেওয়া হয়, এবং তার বিরুদ্ধে যে সকল পদক্ষেপগুলি নেওয়া হয়েছে, এটা কিন্তু এই পদক্ষেপের কারণেই আমার মনে হয় যে এই বিচার বিভাগকে একদম আওয়ামী লীগের কি কয় ব্রিফকেসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখানে আপনি একটা জিনিস দেখেন, আমি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে কয়েকবার প্রেসিডেন্ট ছিলাম, কয়েকবার সেক্রেটারি ছিলাম। আমি কোর্ট থেকে আমার কাজকর্ম সেরে বাড়ি যাচ্ছিলাম, আমাকে 3টার সময় আমার কোর্টের গেটের থেকে আমাকে গ্রেপ্তার করলো। তো গ্রেপ্তার করার পরে আমাকে নিয়ে গেল ডিবি অফিসে রাখলো। আমি পরে জানতে পারলাম ওই দিন 3টে আমাকে গ্রেপ্তার করলো, রাত্র 12:30টায় ঘটনা দেখায় আমার বিরুদ্ধে মামলা হলো। অথচ সেই 12:30টায় তো আমি পুলিশের হাত হেফাজতে। বুঝলাম সেটা পুলিশ এখানে অন্যায় করছে, করলো আমার উপরে, আমি বিরোধী দল হিসাবে আমার উপরে করলো। কিন্তু বিচার বিভাগের কাছে আসার পরে তো আমি একটা ন্যায় বিচার পাবো। আমি জি। একটা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, কয়েকবার একজন প্রবীণ আইনজীবী, জি। সেই হিসাবে তো আমি 28 দিন পর্যন্ত ম্যাজিস্ট্রেট কোর্টে আমার জামিনের আবেদন নিষ্পত্তি করলো না, মানে শুধু আজকে না, 5 দিন পরে, আবার 5 দিন পরে। তার মানে যাতে উচ্চ আদালতে যেতে না পারি, 28 দিন পর্যন্ত আমাকে ঝুলিয়ে রাখা হলো। কেন? যাতে ওই যে সামনে নির্বাচন, নির্বাচনে যাতে অংশগ্রহণ করতে না পারি, 18টা নির্বাচনে যাতে অংশগ্রহণ করতে না পারি, মানে কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে না পারি, যার জন্য আমাকে জেলে একদম নির্বাচন পর্যন্ত, যেদিন নির্বাচন শেষ হলো পরের দিন আমাকে ছেড়ে দেওয়া হলো। তো বিষয়টা হলো, এটা তো আমার ক্ষেত্রে হয়েছে। তো এরকম তো বাংলাদেশের বিচার বিভাগের চিত্রটা কি, বিচার বিভাগের কাঁধে বন্দুক রেখে যে সকল কাজগুলি এই বাংলাদেশে হয়েছে, আপনার আজকে আমাদের বেগম খালেদা জিয়া, এটা কিন্তু বাংলাদেশ না, শুধু পৃথিবীর যারা বাংলাদেশ সম্পর্কে সামান্যতম জ্ঞান রাখে, বাংলাদেশ সম্পর্কে কিছুটা জানে, তারা এই জিনিসটা কিন্তু অনুধাবন করেছে যে বেগম খালেদা জিয়ার সরকারের উপরেই কিন্তু 111-এর সরকার সবচেয়ে বড় ধরনের জুলুম অত্যাচার করেছে। সেই অত্যাচারের পরে এই জিয়া ফ্যামিলিকে, জিয়া ফ্যামিলির বিভিন্ন দুর্নীতির তথ্য উদ্ঘাটনের জন্য এমন কোনো পন্থা নাই যেটা অবলম্বন করে নাই। কোনো দুর্নীতির তথ্য তাদের, দুর্নীতি করে নাই, পাবে কোথার থেকে? দুর্নীতি পায় নাই। তো পাইলো কি? যে কুয়েত সরকার একটা ট্রাস্টকে 2 কোটি টাকা দিছে, দান করছে, সেই দানের টাকা ব্যাংকে রাখছে।
তো সেই ব্যাংকের টাকা ব্যাংকেই আছে, সেই টাকা এখন 7-8 কোটি টাকায় পরিণত হয়েছে। সেই টাকাটা নিয়ে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা হলো। দুর্নীতির মামলা হইয়া তাকে সাজা দেওয়া হলো, 5 বছরের সাজা দিল। তো মানুষ সাজার বিরুদ্ধে আপিল করে উচ্চ আদালতে। জি। আমরা আপিল করলে আমরা দেখি 5 বছরের সাজা হলে 2 মাস বা 3 মাস হইলেই আমরা সেই মামলায় জামিন পেয়ে যাই, সকল আসামির ক্ষেত্রে সেটা প্রযোজ্য। কিন্তু বেগম খালেদা জিয়া একমাত্র বাংলাদেশের নাগরিক, একজন সিনিয়র সিটিজেন, একজন সাবেক প্রধানমন্ত্রী, একজন আহ, প্রথম সারির রাজনীতিবিদ, একজন স্বাধীনতার ঘোষকের স্ত্রী, একজন সাবেক রাষ্ট্রপতির স্ত্রী, একজন সেনাবাহিনীর প্রধানের স্ত্রী। তাকে কত বছর পর্যন্ত জামিন দেওয়া হলো না? জামিন তো দেওয়া হলোই না, উপরন্ত আপিল করা হলো তার সাজা বাতিল করার জন্য। সেই জায়গায় 5 বছরের সাজা 10 বছর করে দেওয়া হলো। তো এটা করবে না কেন? যেই বিচারপতির কাছে সেই সাজার আপিলটা শুনানি হয়েছে, সে হলো ছাত্রলীগের সাবেক সভাপতির আপন ভাই। সে আওয়ামী লীগের থেকে সুপ্রিম কোর্ট বারে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে, তাকে বানাইছে বিচারপতি। সে তো তার বিচারপতির চোখ দিয়া খালেদা জিয়ার মামলাটা দেখে নাই। সে মামলাটা দেখছে আপনার এই শেখ হাসিনার চোখ দিয়ে। শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে যেভাবে ট্রিট করছে, যেভাবে চাইছে, যেভাবে তাকে জেলে রাখতে চাইছে, বিচার বিভাগ সেইভাবে ব্যবহার হয়েছে। তো আমরা এই বাংলাদেশে বিচার বিভাগকে চাই, আমাদের সরকার আসুক, যেই সরকারই আসুক, বিচার বিভাগ হলো জনগণের শেষ ভরসার স্থল। যেখানে গেলে একটা মানুষের প্রতি যদি জুলুম হয়, সেই জুলুমের বিচার সেখানে করবে। তারা বিচারটা করবে কে? কি? আল্লাহর প্রতিনিধি হিসাবে। আল্লাহ বিচার করে, মানুষের বিচার করবে পরকালে, আর তারা ইহকালে আল্লাহর প্রতিনিধি হিসাবে তারা বিচার করবে। জি। কিন্তু তারা কি করছে? তারা এই গত 16-17 বছর আমরা দেখলাম, যে আমরা অবাক চোখে দেখলাম। আমার মতো মানুষ 72টা মামলা খাইছি। তো মামলা কেন খাবো? আমি তো কমই খাইছি। তো আমার অনেক দলীয় নেতাকর্মী যারা শতে শতে মামলা, যে মামলাগুলি আমি ব্যক্তিগতভাবে, এই যে আমার আরো আইনজীবীরা আছে, বা আমরা ব্যক্তিগতভাবে এই সাধারণ নেতাকর্মীদের মামলা করতে করতে আমরা হয়রান হয়ে গেছি। আমরা দেখা গেছে এসে যে রাত্র 10টা 11টা পর্যন্ত আমাদেরকে কোর্টে থাকতে হয়েছে তাদের বিভিন্ন পদক্ষেপ নেওয়ার জন্য। তো এই এইগুলি, ঠিক এরকম এই একটা বিষয়ে পরিস্থিতি, এরকম একটা রাজনৈতিক কারণে কিভাবে আসলে প্রতিপক্ষকে নিপীড়নমূলক মামলা করা হয় এবং মানবাধিকার লঙ্ঘন করা হয় সেই সম্পর্কে আপনার কাছে আমার ঠিক পরবর্তী প্রশ্নটা। আমার আপনার কথা শুনে খুব ভালো লাগছে যে যখনই আসলে আমি পরবর্তী একটি প্রসঙ্গে যাব সেটি আপনি আগে থেকেই আমাদেরকে সুন্দর করে গুছিয়ে বলে দিচ্ছেন। কিন্তু আমাদের আলোচনার স্বার্থে আমি আবারও আপনাকে থামিয়ে দিচ্ছি। ঠিক এই বিষয়ে আরেকটি প্রশ্ন আপনার কাছে ফেরত আসবো। এখন আমি চলে যাচ্ছি অ্যাডভোকেট আবুল হাসানের কাছে একটি ভিন্ন প্রসঙ্গে। আম, নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে অনেক যুক্তি থাকলেও আমরা দেখেছি সমালোচকেরা প্রায় বলেন যে এটি একটি সাময়িক সমাধান এবং এটি গণতান্ত্রিক ধারাবাহিকতাকে বাধাগ্রস্ত করতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রকৃতপক্ষে কিভাবে নিশ্চিত করবে যে এটি ভবিষ্যতের রাজনৈতিক সুবিধাভোগীদের হাতিয়ার হবে না এবং দীর্ঘমেয়াদে এটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করবে? জি, ধন্যবাদ। এই কথাটা যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আসে, তখন তালুকদার মনিরুজ্জামান সাহেবের একটা বই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর, উনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে রাজনীতিবিদরা পরস্পর নিজেদেরকে বিশ্বাস করতে পারছে না, সুতরাং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা 2 থেকে 3 টার্মের বেশি থাকবে না, এটা টিকবে না। এটা কিন্তু তালুকদার মনিরুজ্জামান সাহেবের বই থেকে প্রথম আমার মাথায় জিনিসটা কাজ করেছে। আসলে বিষয়টা হচ্ছে কি, আপনি যদি দেখেন যে প্রত্যেকটা জিনিসের কিন্তু আমরা মানে ভিতরগত বিষয়টা আমরা দেখার চেষ্টা করি না, শুধু বাহির থেকে আমরা জিনিসটা দেখার চেষ্টা করি। আমি একজন রাজনীতিবিদ হিসাবে অথবা রাজনীতির জায়গা থেকে যদি, বা রাজনীতির একজন উৎপাদ হিসাবে যদি আমি দেখি, সেটা হচ্ছে আমাদের জন্য কথা বলা কিন্তু অনেকটা কঠিন। কারণ হচ্ছে একজন রাজনীতিবিদকে কথা বলতে গেলে আমি বলি যে এটাকে বলা হয় অ্যাঞ্জেল অফ দ্য হিস্ট্রি, ইতিহাসের ফেরেস্তা হতে হয়। কারণ তার বিবেকের একটা দায় থাকে, আবার রাজনৈতিক দলের একটা দায় থাকে। দুই দায়কে সমন্বয় করে একটা কথা বলা অত্যন্ত কঠিন। আপনি যদি দেখেন যে বিদ্যা মানুষ অর্জন করবে কেন, বিদ্যা অর্জন করতে তো সময় লাগে। তো
তো এই সময়টা দিয়ে আপনি বিদ্যা অর্জন করবেন কেন? কারণ বিদ্যা যদি কাজে লাগে, কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থায় আমার মনে হয় স্বাধীনতা উত্তর বাংলাদেশে প্রথম 15-20 বছর বা এরকম একটা ছিল, বিদ্যা কোনো কাজে লাগছে না। সময়টাকে মানুষ ব্যবহার করতে চায় অর্থের পিছনে, কারণ অর্থটা কাজে লাগে। এখন দুর্নীতি নিয়ে সাখাওয়াত ভাই যেমন ভাবে বললেন, সেই দুর্নীতিটা যে এই সরকারের বা গত 15 বছর একেবারে সীমাহীন ছিল, ভাষায় প্রকাশের মতো না। কিন্তু আপনি কি এটা অস্বীকার করতে পারবেন যে একটা রাজনৈতিক নেতাকে নমিনেশন দেওয়ার আগে প্রথমে চিন্তা করতে হয় তার অর্থনৈতিক শক্তি কেমন? এখন কথাটা হচ্ছে কেন একটা রাজনৈতিক দলের দেখতে হয় অর্থনৈতিক শক্তি কেমন? কারণ হচ্ছে ভোটারদের কাছে যখন যায় তখন ভোটাররা 500, 1000, 2000 টাকা করে নিয়ে ভোট দেয়। এখন নির্বাচন কমিশনটা যদি আমরা এইভাবে গড়ে তুলতে পারি যে প্রচার প্রচারণা তো আপনার খুব বেশি দরকার নেই, কারণ একটা রাজনৈতিক দলের একজন এমপি হবে, সে তো এমনি পরিচিত একজন লোক, জি। তার তো নিজের প্রচারের প্রয়োজন নেই, সেই প্রচারণাটা তো আপনার আপনার নির্বাচন কমিশন করতে পারে। এখন নির্বাচন কমিশন যদি সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করে যে সকল প্রার্থীদেরকে আমরা এক টেবিলে বসাবো, কথা বলবো, বা যে কোনো মাধ্যমে একটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা সেই জিনিসটা করবো। বিষয়টা হচ্ছে কি, যে আপনার রাজনৈতিক একটা দেশের রাজনৈতিক নেতারা বা রাজনীতিক যারা উৎপাত থাকে, তারা ওই দেশের কনটেক্সটের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে দে আর ইভিলস, ওই দেশের কনটেক্সটে, ওই রাষ্ট্রের কনটেক্সটে, কিন্তু বাট দে আর নেসেসারি ইভিলস, কারণ তারা সেই কাজটাই শিখে, রাষ্ট্র পরিচালনার কাজটাই কিন্তু তারা শিখে। পৃথিবীর কোন দেশকে আপনি রাজনীতিবিদ আমদানি করতে দেখবেন না। অনেক দেশ আছে ডাক্তার আমদানি করতে হয়, ইঞ্জিনিয়ার আমদানি করে, কিন্তু কোন রাজনীতিবিদ আমদানি করে তা কিন্তু হয় না। ওই দেশ থেকেই রাজনীতিবিদরা উৎপাদিত হতে হয়। কিন্তু আমাদের দায় থেকে যদি বলি, রাজনীতিবিদরা নিজেদের মধ্যে থেকে মান এমন ভাবে কমিয়েছে যে রাজনৈতিক যোগ্যতার চেয়ে সেখানে তার রাজনৈতিক যোগ্যতার বাইরে অন্য যোগ্যতার মধ্যে কিন্তু রাজনৈতিক নেতা সকল রাজনৈতিক দলে নির্বাচিত হয় কম বেশি দেখা যাচ্ছে। প্রশাসনও এটার প্রভাব পড়েছে। কাজের মাধ্যমে আপনার কাজের উৎকর্ষতার মাধ্যমে আপনি যে আপনার উচ্চ পদে যাবেন, সেই সংস্কৃতিটা থেকেই আমরা বের হয়ে গেছি। তো যার কারণে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আপনার এই জিনিসটা হচ্ছে। আপনার রাজনৈতিক বিরাজনীতিকরণের কথা যদি বলি, ব্যবসায়ীদেরকে কি রাজনীতিবিদরাই আমরা প্রশ্রয় দিচ্ছি না? আমরা আমলাদেরকে তো রাজনীতিবিদরাই প্রশ্রয় দিচ্ছে। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন যে আমলাদের সমস্যা কোথায়, ব্যবসায়ীদের সমস্যা কোথায়? সমস্যাটা আছে, সেটা হলো যে যেই কাজটা শিখেছে। প্লেটু বলছেন যে একজন মানুষ জীবনে একটা কাজ করার মাধ্যমে উৎকর্ষতা অর্জন করতে পারে এবং তার মাধ্যমে সে মুনশিয়ানার পরিচয় দিতে পারে। এখন যে রাজনীতিটা শিখে নাই সে রাজনীতিটা করবে কিভাবে? যে ব্যবসা শিখে নাই সে কিভাবে ব্যবসা করতে পারবে? আমি আইনজীবী, আমি যদি প্র্যাকটিসটা না করি তাহলে আমি যতই আইনের বিদ্যা পড়ি না কেন, আমি তো প্র্যাকটিসটা করতে পারবো না, আমি ভালো আইনজীবী হতে পারবো না। তো যেই কাজটা যারা শিখেছে তারা নিজেরাই কিন্তু হয়তো নিজেদের কথা ভুলে গিয়ে বাহিরের লোক বিভিন্ন ভাবে আনছে। এই যে প্রক্রিয়াগত সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু রয়ে গেছে, কথাটা সত্য। কিন্তু তারপরেও যদি আমরা একটা কথা বলি, যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যখন আপনি বারবার নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন করবেন, তখন এটা আমি প্রথমেই বলেছি ইউরোপের যে জ্ঞান উৎপাদনের জায়গা, যেটা আমরা কনজিউমার হই, সারা পৃথিবীতে এটা ছড়িয়ে পড়ে, ওই কন্টেক্সট গুলো ওরা পার করে ফেলেছেন। আমাদের আসলে নতুন করে খুব বেশি চিন্তার, আমরা যত চিন্তা করছি রাষ্ট্র নিয়ে যে এত সংস্কার এইটা ওইটা, কিছুই না। এগুলো বই পুস্তকে সবকিছু আছে। মন্তেস্কিউ আজ থেকে 400 বছর আগে বলেছেন যে সেপারেশন অফ পাওয়ার কি, জুডিশিয়ারি, লেজিসলেশন এবং এক্সিকিউটিভটা কিভাবে গড়ে উঠবে সেটা কিন্তু বলেছে। রুশো তার সোশ্যাল কন্ট্রাক্টে কিন্তু বলে দিয়েছেন যে কিভাবে আপনার রাষ্ট্রের জনগণের সাথে রাষ্ট্রের একটা জিনিস হবে। আমলাতান্ত্রিক ইমপ্লিমেন্টেশনটা যে হওয়া উচিত না, সেটা কিন্তু লেনিন কিন্তু ট্রেনে বসেই কিন্তু উনি লিখে ফেলেছেন যে এটা হওয়া উচিত না। সুতরাং আমরা যেভাবে দেখাচ্ছি যে বহু সংস্কার, বহু কিছু, এইটা ওইটা, এগুলো কোনো কিছুই না। এগুলো একেবারেই রাষ্ট্রবিজ্ঞানের তাত্ত্বিক পরিকাঠামোর মধ্যে সবগুলো জিনিস স্পষ্টভাবে কথা বলা আছে। কিন্তু অপ্রয়োজনে কালক্ষেপণ করা, এবং সবচেয়ে বড় যে জিনিসটা হলো স্বাধীনতা উত্তর বাংলাদেশে যে জিনিসটা আমি মনে হয় দিনের পর দিন যে জিনিসটা হয়েছে, সেটা হচ্ছে মানুষের বিবেক। আমরা জাতিগতভাবে বিবেক বর্জিত হয়েছি। আপনি যদি বলেন ট্রাম্প কিন্তু চেয়েছিল জোর করে গতবার ক্ষমতায় যেতে, কিন্তু তাদের ইনফ্রাস্ট্রাকচার যে গড়ে উঠেছে, সেই ইনফ্রাস্ট্রাকচার কিন্তু তাকে সেই অন্যায় কাজটা করতে দেয়নি। কিন্তু আমাদের এদিকে কিন্তু এটা হয়েছে। ভারতের যদি বিচারপতি খান্না আপনার জায়গায় দাঁড়িয়ে আপনার বসে থেকে, সিটের মধ্যে বসে থেকে একজন জাস্টিস, সে কিন্তু আপনার ইন্দিরা গান্ধীকে আনসিটেড করে দিল। সে বলেছিল যে আমি চিফ জাস্টিস পদটা কিন্তু হারিয়ে আসলাম,
তার মেয়েকে সেদিনই গিয়ে বলেছিল যে আমার জন্য এই জিনিসটা অনেক কঠিন ছিল, আমি কিন্তু তা করেছি। কিন্তু আমাদের বিবেকে সামান্য একটু সুবিধার জন্য একজন আমলা পাচাটা হয়ে যাচ্ছে, আমরা বুদ্ধিজীবীরা বুদ্ধি ব্যবসা ব্যবসা হয়ে যাচ্ছে। এটাই কিন্তু রাষ্ট্রের প্রধান সমস্যা। কারণ আমি আমার কাজটার মাধ্যমে যদি বড় হতে চাই, কেন আকবর আলী খানদের মতো লোক কি হয়নি? ডক্টর সাদাত হাসান খানের ডক্টর সাদাত হাসানের মতো কি আমলা হয়নি? তারা তো দুই সরকারের সময়, ওই সময় বিএনপি সরকার বলেন আওয়ামী লীগ সরকার বলেন, দুই সরকারের সময় তারা কিন্তু খুব গুড পজিশনে ছিল। কারণ হচ্ছে তারা কাজটা জানে। আপনি যদি কাজটা করেন তাহলে কোনো সমস্যা নেই। এই যে যত সংস্কারের কথা বলছেন, কোনো সংস্কার কোনো নিয়ে এত বেশি চিন্তা ভাবনার কোনো প্রয়োজন নেই। কারণ এই জিনিসগুলো একেবারে সেটেল সিটেড, মানে সেটেল। কিন্তু আজ থেকে 400 বছর আগে থেকে কিন্তু সবগুলো কিন্তু নির্ধারিত হয়ে গেছে। সুতরাং আপনি সংবিধানের পরিবর্তনের কথা বলবেন, সংবিধানকে আপনি নিজের ভাষায় লিখতে পারবেন। সংবিধানের একটা ইউনিভার্সাল ফর্ম আছে। 1948 সালে যখন হিউম্যান ডিক্লারেশন হয়, সেই অনুযায়ী কিন্তু আপনি সংবিধানের যে স্ট্রাকচার গুলো আপনি গড়ে উঠেছেন, কিছু কিছু জায়গার পরিবর্তন দরকার, সেটা হতে পারে। কিন্তু যেই মাত্রায় বা যেই কায়দায় সংস্কারের কথা বলা হচ্ছে, এই ধরনের কোনো মাত্রা এই কনটেক্সটে সেই ধরনের প্রয়োজন নেই। যতটা আমরা দেখাবার চেষ্টা করেছি, এটা কি শুধু রাষ্ট্রীয় ক্ষমতা থাকার জন্য দেখাবার চেষ্টা করছি কিনা, সেই প্রশ্নটা কিন্তু ইতিমধ্যে উঠেছে। তা আমি বিনয়ের সাথে রাষ্ট্রকে বলবো, বর্তমান সরকারকে বলবো, যেই কাজটা আপনারা শিখেননি সেই কাজটা আপনারা করতে যাবেন না। আপনারা আপনাদের যেই কাজগুলো শিখেছেন সেই কাজগুলো তো অবশ্যই আপনারা সফলতার পরিচয় দিয়েছেন। রাজনীতি রাজনীতিবিদরাই করবে, এবং সেই প্রক্রিয়া অনুযায়ী তাদেরকেই করতে দিন। নিজেরাই নিজেদের মতো করে ঠিক হয়ে যাবে। এর জন্য খুব বেশি মহাচিন্তা, মহাপণ্ডিত হওয়ার কোনো প্রয়োজন নেই। এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস বইয়ের মধ্যে লিপিবদ্ধ আছে। জি, ধন্যবাদ। ধন্যবাদ। আমি এখন চলে যাচ্ছি মোহাম্মদ আনোয়ার হোসেন আনুর কাছে। নারায়ণগঞ্জ মহানগরের ছাত্রদল ও যুবদলের কর্মঠ শিক্ষিত যুবক যারা আছেন, তরুণ যারা আছেন, তাদের শুধু রাজনৈতিক কর্মকাণ্ডে সীমাবদ্ধ না রেখে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে সম্পৃক্ত করতে আপনি কি ধরনের বাস্তবমুখী কর্মসূচির পরিকল্পনা করছেন? ধন্যবাদ আপনাকে। ইতিপূর্বে যান্ত্রিক ত্রুটির জন্য ডিস্টার্ব হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তা আমি আসলে ব্যাপার হচ্ছে সে কথাগুলো আমি বলতে পারি নাই। তা আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন সেটা হচ্ছে, আমরা 2001 সালে যখন দেশনেত্রী বেগম খালেদার নেতৃত্বে সরকার গঠন করি, তখন আমরা একটা পদক্ষেপ নিয়েছিলাম নারায়ণগঞ্জে। সেটা হচ্ছে সেলফ ম্যানেজমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক, ইটস এ ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ডেভেলপমেন্ট। আত্মকর্মসংস্থান উন্নয়নের মাধ্যমে আমরা সামাজিক, যেহেতু আমরা সমাজে বসবাস করি, সমাজের সব শ্রেণী পেশার মানুষই আমরা সম্পৃক্ত। এখানে যুবক বিদ্যুৎ থেকে শুরু করে সবাই। আমাদের যে দক্ষ, আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে গিয়া মানব সম্পদ। যে মানব সম্পদের উপরে কোনো সম্পদ নাই, সেটা হচ্ছে গিয়া যে পৃথিবীতে যত সম্পদ হোক সেটা তার মধ্যে হচ্ছে মানব সম্পদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের কিন্তু বিশাল মানব সম্পদ রয়েছে। আর মানব সম্পদের উন্নয়নে যুবক এবং ছাত্রদের ভূমিকা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। যারা যুবক রয়েছেন তারা তো ছাত্র থেকে যুবক হয়েছে। ছাত্র যারা রয়েছেন তাদের যেরকম সামাজিক পর্যায়ে কার্যক্রমে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যুবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে আমি, যেহেতু নারায়ণগঞ্জ পাশের ডান্ডি এবং একটা বাণিজ্যিক মনে করেন যে বন্দর, সেহেতু এখানে যে মানব সম্পদ রয়েছে, এখানে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন কর্মসংস্থানের ক্ষেত্র রয়েছে। এখানে আমাদের দক্ষ মানব সম্পদে পরিণত করতে হলে যুবকদের মাধ্যমে আমরা চাচ্ছি না। আমাদের চিন্তা হচ্ছে যে নারায়ণগঞ্জে সবকিছুই আছে, কিন্তু আমাদের একটা কারিগরি ইনস্টিটিউট আমাদের এখানে নাই, যেখান থেকে আমরা মানব সম্পদের ডেভেলপ করতে পারি। কারিগরি একটা প্রতিষ্ঠান আমাদেরকে গড়ে তুলতে হবে। এখান থেকে যুবকদের, যারা যুবক রয়েছেন তাদেরকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপরে আপনার হচ্ছে ওয়েল্ডার, ফিডার, তারপর আপনার ওয়ার্ড বয়, এগুলি আমরা দক্ষতার সাথে এদেরকে ট্রেনিং এর মাধ্যমে আমরা বহির্বিশ্বে, যেহেতু আমাদের জনশক্তি রপ্তানি হয়, সেখানে আমরা এখন একটা ছেলে যদি বিদেশে যায়, আপনার বাড়িঘর থেকে টাকা নিয়ে, ঋণ নিয়ে, জমি জমা বিক্রি করে, তখন ওখানে গিয়ে তারা দেখা যায় যে সৌদি আরবে যদি যায় তারা 2000 দিরহাম পায়। আর যদি সেই দক্ষ মানব সম্পদে পরিণত হয়, তো এখানে গিয়ে উনি 5000 দিরহাম পাচ্ছে এবং দক্ষ মানব সম্পদে পরিণত হচ্ছে।
আমরা ওই ক্ষেত্রে আমাদের যুবকদেরকে এবং তথ্য প্রযুক্তি, এখন বিশ্বটা হচ্ছে বিশ্বায়নের যুগে তথ্য প্রযুক্তি বিষয়টা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ওই ক্ষেত্রে আমাদের প্রযুক্তি জ্ঞানে তাদেরকে গড়ে তোলার কোনো বিকল্প নেই। ওই ক্ষেত্রে আমাদের নারায়ণগঞ্জে আমরা একটা কারিগরি ইনস্টিটিউট এবং তথ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা আমরা গড়ে তুলে আমাদের নারায়ণগঞ্জে যে যুব সমাজ রয়েছে এবং আমাদের সামাজিক ক্ষেত্রে যে ইয়াং জেনারেশন রয়েছে, তরুণ প্রজন্ম রয়েছে, তাদের সমন্বয় এবং সিনিয়র সিটিজেন যারা আছেন তাদের সমন্বয়ে আমরা প্রতিটি পাড়া মহল্লাতে আমরা যদি এরকম ভাবে ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র আমরা সংস্থা গড়ে তুলি, উদ্যোক্তা তৈরি করতে পারি, তাহলে আমাদের যুবকদেরকে এবং ছাত্রদেরকে আমরা পরিপূর্ণ মানব সম্পদে পরিণত করার প্রচেষ্টা চালালে আমাদের দেশের জন্য আমাদের কল্যাণ হবে। যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি যে দূরদর্শিতা এবং যে বিচক্ষণতা এবং প্রজ্ঞার পরিচয় দিয়ে যে 31 দফা বাস্তবায়ন করেছেন, 31 দফা যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা, এখানে আমাদের অনেক কিছুই সম্পৃক্ত রয়েছে একটি দেশকে আত্মনির্ভরশীল জাতি হিসেবে এবং স্বনির্ভর জাতি হিসেবে গড়ে তোলার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার হিসেবে গড়ে তোলার জন্য যা যা প্রয়োজন এই 31 দফার মধ্যে কিন্তু আমাদের সম্পৃক্ত করা হয়েছে। আর জনগণের সম্পৃক্ততা, জনগণের আস্থা এবং বিশ্বাস, এটার আলোকে আমরা নারায়ণগঞ্জে যে অতীত ইতিহাস, যে আমাদের সাখাওয়াত ভাই বলে গেলেন, আমাদের অ্যাডভোকেট সাহেব বলে গেলেন, আমাদের বাদন বলে গেলেন, আসলে আমরা নারায়ণগঞ্জে যে জিনিসটা আমরা দেখেছি যে বিগত 15-16 বছরে এখানে তো আইনের শাসন ছিলই না এবং ইয়াং জেনারেশনের জন্য বা দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার জন্য কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি। স্থানীয় পর্যায় থেকে শুরু করে সকল ক্ষেত্রে ওই ক্ষেত্রে রয়েছে অবহেলিত। এখানে মাসলম্যান, এখানে পেশি শক্তি, এখানে আপনার আধিপত্য প্রতিষ্ঠা, অনৈতিক আধিপত্য, শুধু আধিপত্য না অনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করা হয়েছে, যেখানে ইয়াং জেনারেশনদেরকে গুন্ডা বাহিনী হিসেবে তৈরি করা হয়েছে। আমরা ওই ক্ষেত্রে আমাদের সরকার যদি ক্ষমতা আসে করে, তাহলে আমরা ওই ক্ষেত্রে যে সকল বিষয়গুলি আছে মানব সম্পদের উন্নয়নের জন্য আমরা সেই বিষয়গুলি নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। আমরা এই আশাবাদ ব্যক্ত করি এবং আমরা সেটা করব ইনশাল্লাহ। আমাদের সেই দক্ষতা এবং সেই যোগ্যতা আমাদের রয়েছে। আমাদের যদি সঠিক নেতৃত্বের মাধ্যমে, তারেক রহমানের সঠিক নেতৃত্বের মাধ্যমে, আমরা জনগণের আস্থা এবং বিশ্বাস অর্জনের মাধ্যমে আমরা জনগণকে স্বস্তি দেওয়ার জন্য আমাদের নারায়ণগঞ্জকে একটি অভূতপূর্ব না, শুধু আমি একটা আপনার বলতে পারি যে আমরা নারায়ণগঞ্জকে একটি মডেল মহানগর হিসেবে গড়ে তোলার মতন সক্ষমতা আমাদের রয়েছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আনোয়ার হোসেন আনু। আমি এই পর্যায়ে আবারও চলে যাচ্ছি অ্যাডভোকেট শামসুন নূর বাঁধনের কাছে। আমরা এর আগেও আপনার কাছ থেকে আলোচনা শুনেছি বিচার বিভাগ নিয়ে। আমাদের আলোচনায় উঠে এসেছে বিচার বিভাগের বিভিন্ন দিক এবং আমাদের 31 দফা পরিকল্পনায় রাষ্ট্র মেরামতের যে রূপরেখায় আমরা পেয়েছি, সেখানে আমরা দেখেছি যে জনপ্রশাসন ও পুলিশ প্রশাসনে দক্ষ যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে ব্যক্তিদের নিয়োগ এবং পদোন্নতি নিশ্চিত করার একটি পরিকল্পনা রয়েছে। আমরা জানি যে বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন সবই আসলে একই সাথে যতক্ষণ না পর্যন্ত কার্যকরভাবে কাজ করবে ততক্ষণ পর্যন্ত আসলে মানবাধিকার নিশ্চিত করা এবং ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব নয়। আপনার কাছ থেকে আমি জানতে চাই অ্যাডভোকেট শামসুনুর বাঁধন যে এই দুঃখিত, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে জনপ্রশাসন ও পুলিশ প্রশাসনে নিয়োগ ও পদোন্নতি নিশ্চিত করতে কি ধরনের পরিবর্তন প্রয়োজন? ধন্যবাদ আপনাকে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়ে তুলে আনার জন্য। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব উত্তর দিতে। বিএনপির 31 দফার মধ্যে রাষ্ট্রের যতগুলা যন্ত্র আছে, অর্গান আছে, সবগুলোকে নিয়ে আলোচনা করা হয়েছে। তো সেই ক্ষেত্রে জনপ্রশাসন কিন্তু একটা রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ একটা অর্গান। আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট রেজিমের সময় কিভাবে জনপ্রশাসনকে ব্যবহার করে রাষ্ট্রকে রাষ্ট্রের বিভিন্ন ফাংশন গুলাকে দুর্বল করে দেওয়া হয়েছে। এর প্রকৃষ্ট উদাহরণ যদি আমরা দিতে চাই, 2018 নির্বাচনের কথা বলতে পারি বা 24-এর নির্বাচনের কথা বলতে পারি, যেখানে আসলে জনপ্রশাসনের সিভিল ব্যুরোক্রেট বা পুলিশ সার্ভিসে যারা আছে তাদেরকে ব্যবহার করে, এই ডিসি ইউএনও দেরকে ব্যবহার করে দিনের ভোটটা রাতে নিয়ে নেওয়া গিয়েছে খুব সহজভাবে। তো এই পরিবর্তনগুলো তো আসলেই আনতে হবে এবং এটা আমাদের 31 দফার মধ্যে একটা অংশ।
আমরা যে বিএনপি যদি জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে, সেক্ষেত্রে সঠিকভাবে দলীয়করণের ঊর্ধ্বে থেকে আম, জনপ্রশাসনকে ঢেলে সাজানো হবে এবং রাষ্ট্রের তিনটি যে গুরুত্বপূর্ণ অর্গান আছে, জুডিশিয়ারি, লেজিসলেচার, এক্সিকিউটিভ, এগুলো আসলে স্বতন্ত্রভাবে যাতে কাজ করতে পারে এবং তাদের স্বাধীনতা মাইনে তাদেরকে প্রপার স্বাধীনতা দিতে হবে। বিচার বিভাগ স্বাধীন হবে, এটা আমাদের সবার কামনা। বিচার বিভাগ স্বাধীন না হলে আসলে যত কিছুই আমরা করি কোনো কিছুই সুন্দরভাবে করা সম্ভব হবে না। আমার সহ আলোচক বৃন্দ সাখাওয়াত স্যার আম, উনি তার মামলার বর্ণনা দিয়ে গেছেন। তারপরে আলম ভাই, উনারা তো রাজপথের সৈনিক, এখানে নারায়ণগঞ্জ শহরে আন্দোলন করে যাচ্ছে। আমার পরিবারও এর একটা অংশ। আমি যদি সেই কথা বলতে চাই, মামলা মোকদ্দমার কথা বলতে চাই, আজকে এই প্রশাসন বলি বা বিচার বিভাগ বলি, সবকিছুকে এমন ভাবে ব্যবহার করা হয়েছে যে যেই ব্যক্তিটা মৃত তার নামে মামলা দেওয়া হয়েছে। আমরা এরকম অনেক ঘটনা দেখতে পেরেছি। একটা মৃত ব্যক্তি ভোট দিতে চলে এসেছে, এগুলো আসলে দুঃখজনক বিষয়। রাজনৈতিক মামলা করতে গিয়ে রাজনীতি করতে গিয়ে আমার ভাই, আমার বাবা মামলা খেয়েছে। যেমন নারায়ণগঞ্জের আলোকে বলি, নারায়ণগঞ্জটা একটা আমরা সবাই জানি, অনেকে বলে এই সারা বাংলাদেশ এটা জানে যে ফ্যাসিস্ট রেজিমের গডফাদার দ্বারা পরিচালিত হয়েছে। এবং আমার ভাই রাজনীতি করতে গিয়ে শুধু রাজনৈতিক মামলা না, তার বিরুদ্ধে হত্যা মামলা সহ দেওয়া হয়েছে। মামলার ঘটনা ছিল এরকম যে জিডি আর এজাহারের গল্পের সাথে কোনো মিল নেই, ঠিক আছে, পুলিশ প্রশাসন মামলা নিয়েছে। তো বিচার বিভাগে আমরা যখন যাব, আমরা যখন আদালতে যাব, আমরা তার একটা সুরাহা পাবো, এটাই আমাদের আশা থাকে। কিন্তু যেহেতু সবই একই সূত্রে গাঁথা এবং পুরাটা মানে যতগুলো সাংবিধানিক অর্গান আছে সবগুলাই যেহেতু নষ্ট করা হয়েছে, তো সবাই তো একে অপরের দ্বারা নিয়ন্ত্রিত, তারা আসলে স্বাধীনভাবে কোনো কাজ করবে সেই সুযোগটা তাদের ছিল না। তো আমরা চাই আহ এ, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমানের নির্দেশে আমরা তার 31 দফার যেই প্রত্যেকটা দফা সুষ্ঠুভাবে বাস্তবায়ন হবে ইনশাল্লাহ জনগণের ভোটের মাধ্যমে। আমরা জনগণ যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, জনপ্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা অর্গান যাতে সুন্দরভাবে সাজানো হয় এবং জনগণের মত নিয়ে, অবশ্যই জনগণের মত এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। জনগণ কি চায়? জনগণ অবশ্যই চায় স্বাধীন বিচার ব্যবস্থা। আর ডিসিইউএনও যারা চিফ নির্বাচনের সময় কাজ করে, তারা যাতে ইলেকশনের সময় দিনের ভোট আর রাতে দিতে না পারে, এই সমস্ত বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা শেষ দিকে চলে আসলেও আসলে একটা প্রশ্ন করা এখনো বাকি, যেখানে আমরা ছিলাম অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের কাছে ফেরত যাই। অনুষ্ঠানের শেষ দিকে এসে এই প্রশ্নটা রয়েই যায়। আমরা যেটা বলছিলাম যে বিচার বহির্ভূত ভাবে রাজনৈতিক নিপীড়নের শিকার যখন হন সাধারণ জনগণ বা রাজনৈতিক প্রতিপক্ষ, যেভাবে বলি না কেন, আমরা দেখেছি আমাদের 31 দফার 14 নং দফায় মানবাধিকার সংরক্ষণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। গত 15 বছরে আপনার আলোচনাতে উঠে এসেছে যে বহু নাগরিক গুম, বিচার বহির্ভূত হত্যা ও রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ভবিষ্যতে সরকার গঠন করে, সেক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের অতীত ঘটনাগুলো নিরপেক্ষ ও জবাবদিহিমূলক তদন্ত কিভাবে নিশ্চিত করবে? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে নারায়ণগঞ্জ হচ্ছে খুন, গুম, হত্যা, নির্যাতন, অপহরণ এইসবের শহর। ইতিপূর্বে এই গত 16-17 বছর পরিণত হয়েছিল। নারায়ণগঞ্জে যেমন 7 খুনের ঘটনা ঘটেছে, 5 খুনের ঘটনা ঘটেছে, 4 খুনের ঘটনা ঘটেছে, এরকম অহরহ ঘটনা। অনেক রাজনৈতিক হত্যার শিকার হয়েছে অনেকে, অনেকে রাজনৈতিক মামলা খেয়ে জেলে রয়েছে। তো এই সকল কথাগুলি বলার আগে আমি আমার ছোট ভাই, ওই যে আমার যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনুকে যে এই প্রশ্নটা করেছিলেন, ওটার কিছু বক্তব্য আমি আপনার এখানে তুলে ধরতে চাই। জি। সেটা হলো, নারায়ণগঞ্জ আপনারা জানেন যে প্রাচ্যের ডান্ডি হলেও গত 17 বছর নারায়ণগঞ্জের মানুষ
অত্যন্ত খারাপ অবস্থায় দিনাতিপাত করেছে। নারায়ণগঞ্জ ঢাকা শহরের অত্যন্ত সন্নিকটে, কিন্তু নারায়ণগঞ্জ শহরে আসলে আপনি মনে করবেন যে নারায়ণগঞ্জ শহর সবচেয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে অবহেলিত একটা শহর। এই নারায়ণগঞ্জের মানুষের মানে বাংলাদেশের জাতীয় আয়ের একটা বিরাট অংশ নারায়ণগঞ্জ থেকে আসে, অথচ এই নারায়ণগঞ্জ সবচেয়ে অবহেলিত। এই অবহেলিত হওয়ার কারণটা কি? আজকে নারায়ণগঞ্জের যে আহ, জাতীয় আয়ের ক্ষেত্রে যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশন অনুযায়ী নারায়ণগঞ্জ কিন্তু যে উন্নয়নের যে ছোঁয়াটা লাগার কথা, যেটা হওয়ার কথা, যেটা পার্শ্ববর্তী অনেক আপনার দক্ষিণের দিকে গেলে দেখবেন যে অনেক জেলায়, যে একটা দেশে একটা কথা আছে, সংবিধানে বলা আছে যে সুষম উন্নয়ন, সমান উন্নয়ন, কিন্তু সমান উন্নয়নটা এই নারায়ণগঞ্জের ক্ষেত্রে হয় নাই। নারায়ণগঞ্জ এত ব্যবসা বাণিজ্য থেকে শুরু এত কিছু থাকার পরেও নারায়ণগঞ্জকে একটা বি ক্যাটাগরির জেলা হিসাবে পরিণত করা হয়েছে। এই বি ক্যাটাগরির জেলা থাকার কারণে সকল এ ক্যাটাগরির স্থাপনা নারায়ণগঞ্জে হয় না, নারায়ণগঞ্জে হয় বি ক্যাটাগরির জেলা। নারায়ণগঞ্জে একটা জিনিস দেখেন, নারায়ণগঞ্জের যদি কোনো মানুষ, কোনো নাগরিক যদি সে তার সন্তানকে ভালোভাবে লেখাপড়া করাতে চায়, সে নারায়ণগঞ্জে সে তার তার বাসাটা ঢাকাতে নিয়ে যেতে হয়। তারা নারায়ণগঞ্জে রেখে লেখাপড়া করতে পারে না, কারণ নারায়ণগঞ্জে এরকম মান সম্পন্ন স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় নাই। আবার যদি আপনার চিকিৎসার কথা বলেন, যদি চিকিৎসা একটা মানুষ অসুস্থ হয়, যদি তাকে ভালো চিকিৎসা দিতে হয়, তাহলে তাকে নারায়ণগঞ্জে রাখা যায় না, তাকে ঢাকাতে দ্রুত ঢাকাতে নিতে হয়। এই সকল কারণে অনেকে রাস্তায় মৃত্যুবরণ করে। আজকে নারায়ণগঞ্জের সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে যে নারায়ণগঞ্জ শহরটা হলো এক রাস্তার শহর। এত জনসংখ্যা, এত 30-40 লাখ লোকের এখানে বসবাস, অথচ এক শহরে এক রাস্তার শহর। নারায়ণগঞ্জ শহরে আসলে আপনি মনে করবেন এই এক রাস্তা পার হইতে সারাদিন চলে যাবে, কারণ যানজট, ধুলাবালি, একটা ধুলাবালির শহর। আজকে আমরা ঢাকা থেকে অনেকে শুনেছি যে নারায়ণগঞ্জের মেয়র এই সেই অনেক কথাই শুনেছি, কিন্তু সে তার নিজের উন্নয়ন করছে, নিজের ভাগ্যের উন্নয়ন করছে, কিন্তু নারায়ণগঞ্জের মানুষের যেভাবে উন্নয়ন অন্য অন্য এলাকায় হয়েছে সেই উন্নয়ন আমরা এখানে দেখি না। আমি অন্য অন্য জেলায় গিয়েছি, 120 মাইল বেগে গাড়ি চালাতে পারছি, কিন্তু এখানে আপনার 30 মাইল বেগেও গাড়ি চালানো যায় না। এটা কারণ হলো, আর নারায়ণগঞ্জ শহরটাকে সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে নারায়ণগঞ্জ শহরটাকে শীতলক্ষ্যা নদী দিয়া দুই ভাগে বিভক্ত। আপনার নারায়ণগঞ্জের মানুষের চলাচলের জন্য কোনো ব্রিজ, আপনি দেখেন যে বাংলাদেশের যেখানেই যান, যেখানে গেলে দেখবেন যে বাংলাদেশের সব জায়গায় কিন্তু যেখানে অত মানুষ চলাফেরা করে না, অথচ বড় বড় ব্রিজ বানায় রেখে দিছে। অথচ বন্দর ঘাটে যান, নবীগঞ্জ ঘাটে যান, বিভিন্ন ঘাটে যাবেন, দেখবেন সকাল থেকে রাত্র পর্যন্ত মানুষের যুদ্ধ। এই নদী পার হওয়ার জন্য হাজার হাজার মানুষ, এই সেই এ, আব, কি বলে 200 বছর আগে যেভাবে মানুষ পার হইতো, সেই একইভাবে নৌকা দিয়া, ট্রলার দিয়া মানুষ পার হচ্ছে। অথচ এই নারায়ণগঞ্জ হইলো এই জাতীয় আয়ের একটা বড় অংশ সেখানেই করে। একটা ব্রিজ হবে, একটা ব্রিজ করবে, খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া একটা ব্রিজের উদ্বোধন করছে, ভিত্তিপ্রস্তর স্থাপন করছে, দেখে ওই এলাকার মধ্যে আর ব্রিজ হবে না। সেই গোধৈরা শেখ হাসিনা নারায়ণগঞ্জের মানুষকে সে বঞ্চিত করছে। তো আমাদের কথাটা হইছে, আমাদের নারায়ণগঞ্জটাতে আমাদের যেই অবস্থার মধ্যে বর্তমানে পতিত, এই অবস্থা থেকে কিন্তু নারায়ণগঞ্জ কে রক্ষা করতে হবে। এবং সেটা রক্ষা করার জন্য নারায়ণগঞ্জের যে ভাবে উন্নয়ন হওয়ার কথা ছিল সেভাবে উন্নয়ন হয় নাই। এখানে শ্রমিক, আমাদের যে শ্রমিক ভাইরা রয়েছে, আপনি দেখেন ঢাকাতে অনেক শ্রমিকদের জন্য অনেক কিছুই আছে, শ্রমিকদের হাসপাতাল আছে, কত কিছু আছে, এত শ্রমিক, লাখ লাখ শ্রমিক। আপনার ওই বিকালবেলা যে সময় গার্মেন্টস ছুটি হয়, রাস্তা দিয়ে হাঁটা যায় না, গাড়ি চলবে, রিক্সা চলবে দূরের কথা। তো তাদের জন্য যে একটা হাসপাতাল বা তাদের জন্য যে বিভিন্ন ধরনের সুবিধা সম্বলিত তাদের থাকার যে অনেক কিছু থাকার কথা, সেটা কিন্তু নাই। এখন আমাদের কথাটা হয়েছে এই নারায়ণগঞ্জকে সুষম যে উন্নয়নের কথা, নারায়ণগঞ্জের যে অন্তত যেভাবে নারায়ণগঞ্জের মানুষের এই সকল সমস্যাগুলি সমাধান হইতে পারে, সেটার জন্য আমাদের আহ নেতা জনাব তারেক রহমানের কিন্তু প্রখর দৃষ্টি নারায়ণগঞ্জের প্রতি রয়েছে। নারায়ণগঞ্জের গুরুত্বটা এখানে বিএনপি কতটুকু দেয় এটা দেখেন। সেটা হলো নারায়ণগঞ্জকে দুইটা জেলার গুরুত্ব দেওয়া হয়েছে।
সেটা হলো যে একটা নারায়ণগঞ্জ জেলা বিএনপি আছে, আবার নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আছে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপিও যেই ক্যাটাগরি, জেলা বিএনপি সেই ক্যাটাগরি, অন্য জেলার সমান মহানগর বিএনপি। সুতরাং নারায়ণগঞ্জের দুইটা জেলার আহ, আহ, সমান গুরুত্ব বিএনপি দিছে। সুতরাং আমরা মনে করি যে নারায়ণগঞ্জ যদি বিএনপি আগামী যে নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, সেই নির্বাচনে বিএনপি নারায়ণগঞ্জে ভালো করবে। কারণ নারায়ণগঞ্জের মানুষ মুখী আছে যে একটা পরিবর্তনের জন্য। যে দুঃশাসন এই নারায়ণগঞ্জকে গ্রাস করেছিল, সেই দুঃশাসনের একটা জবাব দেওয়ার জন্য নারায়ণগঞ্জের মানুষ মুখী আছে। এখন আপনি যে প্রশ্নটা আমাকে করেছিলেন, যে প্রশ্নটা 14 নম্বরে, সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা। জি। আইনের শাসনটা তো সবচেয়ে বেশি লঙ্ঘিত হয়েছে নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে আমি 7 খুনের ঘটনা তদন্ত করতে যে আন্দোলন সংগ্রাম করতে যে, যেখানে 7 খুন হওয়ার পরে এতগুলি মানুষকে প্রকাশ্য দিবালোকে হাজার হাজার মানুষের সামনে থেকে একটা প্রশিক্ষিত বাহিনী তাদেরকে তুলে নিয়ে গেল, সেটার মামলা রাষ্ট্র নিচ্ছে না। রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি শেখ হাসিনা কর্তৃক সেটাকে একটা এমবার্গো দেওয়া হলো। সেই ক্ষেত্রে আমি সহ আরো 2জন বাদী হইয়া হাইকোর্টে আমরা রিট করলাম যে এটা তদন্ত করতে হবে। আমাদের সেই রিটের প্রেক্ষিতে হাইকোর্ট একটা নির্দেশনা দিল যে এটা তদন্ত করা হোক। ওই তদন্ত করার পরেই, নারায়ণগঞ্জের মানুষের আন্দোলন সংগ্রামের পরে তদন্ত করার পরে কিন্তু সবকিছু বের হল। আপনি আলা বুঝেন যে এই একটা ঘটনায় বুঝতে পারবেন যে নারায়ণগঞ্জ কি অবস্থা। নারায়ণগঞ্জের মানুষ এই 16 বছর 17 বছর হয়েছে যে একটা প্রশিক্ষিত বাহিনী প্রকাশ্য দিবালোকে গাড়ি থামাইয়া তাদেরকে ধরে নিয়ে যায়, তাদেরকে মাথার মধ্যে পলিথিন দিয়া হত্যা করা হয়। পরে তাদের প্রতিজনকে প্রায় 40টা করে ইটা তাদের বুকের মধ্যে বেঁধে তাদেরকে পানিতে ডুবিয়ে দেওয়া হয়। এবং তাদের ডুবিয়ে দেওয়া হয়। কিন্তু আল্লাহ যেখানে পবিত্র কোরআনেই বলছে যে সকল ঘটনা সে করবে, মানুষের কাছে আহ, 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 বের করে দিবে। তো সেটা কিন্তু আল্লাহর রহমতে সেই ইটা বের হয়েছে। তো আপনারা দেখেছেন যে এই 7 হত্যা মামলার মধ্যে, 7 হত্যা মামলার মধ্যে কিন্তু যাদের বিচার হয়েছে তারা জড়িত। কিন্তু আরো অনেক, এই যে যারা এই নারায়ণগঞ্জকে গত 15 বছর 16 বছর যারা এই নারায়ণগঞ্জে কে বেআইনি ভাবে হত্যা নির্যাতন করছে, তারা কিন্তু জড়িত ছিল। সেটা যদি ওই সময় আরো সুন্দরভাবে তদন্ত হইতো, নিরপেক্ষভাবে তদন্ত হইতো, তাদের নামও বের হয়ে আসতো। এটা সাধারণ বাংলাদেশের মানুষ জানে এবং বিশ্বাসও করে যে এই হত্যার সাথে ওই শামীম ওসমানরা জড়িত ছিল। কিন্তু আমি কিন্তু ওই সময় এই কথাগুলি বলেছি যে তারা জড়িত। তো যাই হোক, এখন সময় হয়েছে যে আমাদের ওই সকল, যে এই একটা ঘটনা দিয়ে আমি নারায়ণগঞ্জের সার্বিক চিত্রটা আমি বললাম। আমার কথাটা হলো, এখন সময় হয়েছে যে এই জায়গা থেকে নারায়ণগঞ্জকে বের করে আনা, এবং সে এটা বের করে আনার আহ, সক্ষমতা এখন আর আওয়ামী লীগের কিন্তু নাই। নারায়ণগঞ্জে আওয়ামী লীগ যেভাবে জনগণের কাছে ধিক্কৃত হয়েছে, যেভাবে তারা গত 15 বছর অন্যায় নির্যাতন হত্যা খুন গুম করছে, সেটার পরে তাদেরকে আর নারায়ণগঞ্জের সামনে আইসা কোনো দাঁড়ানোর কোনো ইহি নাই। তো এখন আমাদের একটা বড় সুযোগ এসেছে। জনগণ আমাদেরকে বিশ্বাস করে, বেগম খালেদা জিয়াকে বিশ্বাস করে, আমাদের নেতা তারেক রহমানকে বিশ্বাস করে। এখন আমাদের কথাটা হয়েছে যে তারেক রহমান যেই 31 দফা রাষ্ট্র কাঠামোর মেরামতের আহ, 31 দফা দিয়েছে, সেখানে মানবাধিকার প্রতিষ্ঠার যে কথাটা এখানে বলা হয়েছে, আইনের শাসন এবং মানবাধিকার। তো আইনের শাসন যদি না থাকে তাহলে গণতন্ত্র অর্থহীন। আইনের শাসন যদি না থাকে তাহলে আপনার নির্বাচন তো কইরাও লাভ নাই। কারণ যদি আইনের শাসন, যদি আমরা নির্বাচিত হইয়া আইনের শাসন না দেই, তাহলে তো আমরা সেই গডফাদারে পরিণত হলাম। তো আমরা কিন্তু কনসার্টস যে আমরা আর ওই খারাপ দিকে নারায়ণগঞ্জে কেউ যাও, নারায়ণগঞ্জকে আবার সেই খারাপ অবস্থানে নিয়ে যাক, সেটা আমরা চাই না। আমরা চাই নারায়ণগঞ্জে একটি সুন্দর নারায়ণগঞ্জ, সুস্থ নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ থেকে সকল ধরনের মাদক নির্মূল হোক, সন্ত্রাস নির্মূল হোক,
সকল প্রকার অন্যায় নারায়ণগঞ্জ থেকে দূর হোক, এখানে জনগণের শাসন প্রতিষ্ঠা হোক। জনগণ যেভাবে চায় নারায়ণগঞ্জটা সেইভাবে নারায়ণগঞ্জ শাসিত হোক। এবং নারায়ণগঞ্জের যে প্রশাসন যারা যে সময় থাকবে, আমি মনে করি যে নারায়ণগঞ্জে ইতিপূর্বে আমি বলেছিলাম যে একটা উক্তি প্রথম আলোতে এসেছিল যে নারায়ণগঞ্জে অনেক সময় প্রশাসন আসে এখানে মধু খাইতে, মধু খাওয়ার শেষ তারা চলে যায়। সুতরাং আমরা আশা করব আগামীতে দিনে যেই প্রশাসন আসবে নারায়ণগঞ্জে এবং যারা জনপ্রতিনিধি হবে, তারা যাতে জনগণের কল্যাণে কাজ করে। জনগণ হইল সকল ক্ষমতার উৎস, যেটা আমাদের নেতা জনাব আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলছেন। আমরা সেই কথাটা প্রতিফলন ঘটাতে চাই, জনগণকে সকল ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিতে চাই। এবং এই বাংলাদেশের মানুষের যে ভোটের যে হারানো ইতিহাস, যে হারানো ভোটের অধিকার হারানোর যে বেদনা, সেটাকে আমরা গুছিয়ে দিতে চাই। আমরা চাই জনগণের তার ভোটের অধিকার ফিরে পাক এবং সেই ভোটের অধিকার ফিরে পাওয়ার মাধ্যমে এই বাংলাদেশে একটি গণতান্ত্রিক চর্চা চালু হোক। আমরা আমাদের দল থেকে আমরা বলে দিয়েছি ইতিপূর্বে যে নারায়ণগঞ্জে গত 15 বছর কোনো ব্যবসা প্রতিষ্ঠানে নির্বাচন হয় নাই। ওই পরিবার থেকে যাকে বলা হয়তো অমুকে প্রেসিডেন্ট অমুকে সেক্রেটারি, তা সেভাবে হতো। আমরা বলে দিয়েছি যে আমরা কাউকে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বলেন, কোনো সামাজিক প্রতিষ্ঠান বলেন, মসজিদ কমিটি বলেন, কোথাও আমরা করব না, মানে ওরকম চাপিয়ে দিব না। জনগণ বা ওই এলাকার বা ওই ব্যবসা প্রতিষ্ঠানের যারা ব্যবসায়ী, তারা যাকে চায় তারা সেখানেই হবে, আহ, প্রতিনিধিত্ব করবে। তা আমরা চাই প্রত্যেকটা সেক্টরে একটা যে গণতন্ত্রের চর্চাটা হারাই গেছিল সেই চর্চাটা ফিরে আসুক। মানুষের মধ্যে গণতন্ত্র চর্চা হোক। গণতন্ত্র চর্চা হইলেই কিন্তু তাদের মধ্যে, যেমন আমি যদি মনে করি যে আমার ভোটের মালিক হইল জনগণ, জি। আমি যদি কিছু হইতে চাই আমার জনগণের কাছে যেতে হবে। আমার ওরকম ভাবে জনগণের কাছে যদি যেতে পারি, জনগণ যদি আমাকে বিশ্বাস করে, যদি আমাকে ভোট দেয়, তাহলে আমি জনপ্রতিনিধি হতে পারবো। যদি জনগণের ভোটের অধিকারটা প্রতিষ্ঠা, তাহলে এটা হবে। আর যদি জনগণের পুরে কোনো ভোটের অধিকার না থাকে, ওই যে এক ব্যক্তি যাকে চাবে সেই যদি নির্বাচিত হয়ে যায়, তাহলে তো আর সেখানে জনগণের কোনো মূল্য থাকে না। তা আমরা চাই জনগণের মূল্য, জনগণের শাসন প্রতিষ্ঠিত হোক। 5ই আগস্ট যে জনগণের যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের সুফল প্রতিটা ঘরে ঘরে পৌঁছে যাক। এবং সেই জনগণের সুফল পৌঁছে দেওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান যেভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, আমরা কিন্তু বলি না যে আমাদের বিএনপিকেই ভোট দিতে হবে বা এই করতে হবে, সেটাও একটা স্বৈরাচারী কথা। আমরা সেটা বলি না। আমরা বলি যে দল হিসাবে জনগণ যদি বিশ্বাস করে যে বিএনপিকে দ্বারা এই দেশ সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব, তারেক রহমান আপনার এখন গত এই যে 6 মাস যাবত তারেক রহমান প্রকাশ্যে আহ, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তার বক্তব্য শুনে জনগণ তার বক্তব্যকে কিন্তু তাকে গ্রহণ করেছে অলরেডি। এবং সবাই কিন্তু তারেক রহমানের বক্তব্যকে আপনার খুবই সাধুবাদ জানাচ্ছে। এবং আমি মনে করি সাধারণ মানুষ তারেক রহমানের কিন্তু এখন ভক্ত হয়ে গেছে। সবাই কিন্তু এখন চায় যে তারেক রহমান দেশে ফিরে আসুক এবং এই দলের নেতৃত্ব দেখ। এবং এই নেতৃত্বে তার নেতৃত্বেই এই যে বিএনপি আগামী দিনে যে জাতীয় সরকার গঠন করবে। বিএনপি দেখেন কত বড় একটা ত্যাগ স্বীকারের প্রস্তুতি নিচ্ছে। সেই ত্যাগ স্বীকারটা কি, যে বিএনপি যদি 200-র বেশি সিটও পায়, তাহলে কিন্তু বিএনপি একা সরকার গঠন করবে না। বিএনপি কি সরকার গঠন করবে? যদি বিএনপি পাশ করে, তাহলে বিএনপি সহ আমাদের যারা আন্দোলন সংগ্রাম যারা করেছে, যে সকল দলগুলি আমাদের সাথে ছিল, তাদের প্রত্যেককে নিয়ে কিন্তু সরকার, তাদের প্রত্যেককে সরকারে আনা হবে। শুধু রাজনৈতিক দল না। তারেক রহমান কতটুক করছে মনে করেন যে একটু আগে যে একজন বক্তা বলেছেন যে প্রতিটা সেক্টরের যারা রাষ্ট্র, জনগণ, সংবিধান, প্রশাসন এবং গণতন্ত্র নিয়ে চর্চা করে, এগুলি নিয়ে চিন্তা করে, সৎ চিন্তা করে তার, এবং যদি মনে করে যে তাদের
কে সম্পৃক্ত করলে এই সরকারের মধ্যে, সেই সরকারের মধ্যে আহ, সে সম্পৃক্ত করলে দেশ জনগণ উপকৃত হবে, তাদেরকে সম্পৃক্ত করবে সেই জাতীয় সরকারের মধ্যে। আমাদের তারেক রহমান সেই কথাটা বলছে। সুতরাং আমরা মনে করি যে আগামীর বাংলাদেশ, আগামীর যে বাংলাদেশ আমরা কল্পনা করছি, জনগণ যে আগামীর সুন্দর একটা বাংলাদেশ কল্পনা করছে, সেই বাংলাদেশটা হবে আপনার সেই কল্পনার মধ্যে কিন্তু তারেক রহমান, জি। সেই কল্পনার মধ্যে তারেক রহমান। তো আমাদের বক্তব্যটা হলো যে আগামী দিনে এই বাংলাদেশে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করব, জনগণের দ্বারে উপস্থিত হব। জনগণ যদি আমাদেরকে মনে করে যে আমরা এই দেশকে নেতৃত্ব দেওয়ার যোগ্য, তারেক রহমান এই দেশকে নেতৃত্ব দেওয়ার যোগ্য, তাহলে আশা করি জনগণ আমাদের পক্ষ অবলম্বন করে আমাদেরকে ভোট দিবে। এবং সেই প্রত্যাশায় আমরা রইলাম। আমরা চাই দেশ আর সেই পিছনের দিকে না যাক। আমরা চাই আগামী বাংলাদেশ সুন্দর হোক, সমৃদ্ধশালী বাংলাদেশ হোক। এবং যে ভুয়া একটা আশ্বাস বাংলাদেশ, পৃথিবীর বুকে বাংলাদেশকে উপস্থাপন করা হয়েছে যে যে বাংলাদেশ ওই উন্নত উন্নত রাষ্ট্রে পরিণত হচ্ছে, সেই আহ, আমরা সেই ধরনের ভুয়া ইসের মধ্যে যাইতে চাই না। আমরা একটা টেকসই বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে বাংলাদেশকে দেখতে চাই সামনে। এবং সেই বাংলাদেশকে প্রত্যাশা করেই আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের অতিথিবৃন্দ অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, অ্যাডভোকেট আবুল হাসান, মোহাম্মদ আনোয়ার হোসেন আনু এবং অ্যাডভোকেট শামসুন্নুর বাঁধন, আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের আলোচনায় প্রকৃতপক্ষে এটি স্পষ্ট যে 31 দফার বাস্তবায়ন শুধুমাত্র একটি রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং রাষ্ট্র পুনর্গঠনের মাধ্যমে সামাজিক রূপান্তরের এটি একটি সাহসী প্রয়াস। এর সফল বাস্তবায়ন প্রকৃতপক্ষে নির্ভর করবে আইনের শাসন, ন্যায় বিচার ও প্রশাসনিক স্বচ্ছতার উপরে। তবে আমরা এটাও দেখছি যে এই পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে জনগণের সক্রিয় অংশগ্রহণ, দায়িত্বশীল নেতৃত্ব এবং রাজনৈতিক সদিচ্ছা অপরিহার্য। আপনাদের আলোচনায় এটি আরো স্পষ্ট হয়েছে যে কেবল নীতিগত ঘোষণা যথেষ্ট নয়, বিশেষ করে স্থানীয় পর্যায়ে এবং জেলা পর্যায়ে প্রয়োজন বাস্তবসম্মত পদক্ষেপ এবং কার্যকর বাস্তবায়ন কৌশল। আপনাদেরকে ধন্যবাদ জানাই। একই সাথে ধন্যবাদ জানাই আমাদের দর্শকবৃন্দকে যারা এতক্ষণ আমাদের দেখছিলেন। পরবর্তী পর্বে আমরা আরেকটি জেলা নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত দর্শকদের প্রতি আহ্বান, সচেতন থাকুন, দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের উন্নয়নে আপনার ভূমিকা পালন করুন। ধন্যবাদ। ধন্যবাদ।